তে প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব, কেন্দ্রীয় কমিটি এবং সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশের বৌদ্ধদের একজন গৌরবান্বিত ব্যক্তি, যিনি আমাদের অহংকার, আমাদের অলংকার। আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সভার সভাপতি, মহাসচিব এবং রাজগুরু অভয়ানন্দ ভিক্ষু সহ ভিক্ষু সংঘ এবং আমার সামনে বাংলাদেশি বৌদ্ধদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আসা আজকের উপস্থিতি। আসলে 6টায় বক্তব্য শেষ করার কথা, মঞ্চে আরও কিন্তু 7 জন বক্তা বক্তব্য দিবেন, ততে বেশি বক্তব্য দেওয়ার এখানে সুযোগ নেই। হয়তো 2-1টি কথা বলার সুযোগ হয়তো আশা করেছিলাম, বাট এখন সময়ের অভাবে দেওয়া যাবে না। তো আমরা আজকে যাকে ঘিরে লেখা, যিনি সম্পাদিত করেছেন, সংকলিত করেছেন, সংগ্রহ করেছেন, আর তার আগেও 2টি বই, মূল্যবান বই আমাদের এই বাংলাদেশি বৌদ্ধদের জন্য, বাংলাদেশিদের জন্য, বাঙালির জন্য তিনি উপহার দিয়েছেন। 2টি গ্রন্থই অত্যন্ত মূল্যবান। আমি অনেকগুলো পড়ার চেষ্টা করেছি, অনেক জায়গায় রেফারেন্স হিসেবেও এই বই ব্যবহার করার চেষ্টা করেছি। 2016 সালে এসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ অনুষ্ঠানে আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেকেন্ড যে বইটি হলো, সেটি অত্যন্ত মূল্যবান, দ্য স্প্লেন্ডিড আর্কিওলজিক্যাল হেরিটেজ অফ বুদ্ধিজম, এটা 2018 সালে। আবার 2 বছর পরে এন্ড অফ দ্য 2020 আবার নতুন 2টি বই আমাদেরকে উপহার দিলেন, অত্যন্ত মূল্যবান। আমি চর্যাপদ দেখার সুযোগ হয়নি, এখন স্টেজে বসে দেখছিলাম। আমি আগেই এসো হে অমিতায় বুদ্ধ আমি দেখার সুযোগ পেয়েছি। এই মাস বিজয়ের মাস, আজকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। আমরা আজকে কথা বলছি চর্যাপদ নিয়ে, আমরা আজকে কথা বলছি অমিতায় বুদ্ধ নিয়ে। আমি মনে করি আজকের এই মাসে বাংলা ভাষা, আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এই 2টি বইকে কিন্তু ঘিরেই। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এসো হে অমিতায় বৌদ্ধ, আমরা সবাই অমিতাভ বলি। এখানে লেখক সংগ্রাহক তিনি এই শব্দটি নিয়েছেন কবিগুরু থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অমিতাভ বলেছেন এবং আমাদের এই বুদ্ধকে অমিতায় উল্লেখ করেছেন। সেখান থেকে তিনি নতুন এই শব্দের সংযোজন বইয়ের মোড়কে দিয়েছেন অমিতায় বুদ্ধ। আমি বইটি আসলেই রাশেদ রৌফ যিনি উল্লেখ করেছেন, আমারও মনে হয়েছে এটা অত্যন্ত আমাদের জন্য একটা মূল্যবান একটি গ্রন্থ। আমি আর কখনো জানতাম না, আমি জানতাম আমার এই শিক্ষা জীবনে কবিগুরুর বুদ্ধের প্রতি তার আনুগত্যতা, বুদ্ধের প্রতি তার ভালো লাগা, বুদ্ধের প্রতি তার শ্রদ্ধা, যার কারণে আমাদের পণ্ডিত ধর্মরাজ পণ্ডিতের সেই বই, হস্তসার বইটি তার বিছানায় রাখতেন, এটি আমি জানতাম। কিন্তু এতগুলো লেখা বুদ্ধকে নিয়ে, এই অমিতায় বুদ্ধকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, এটি এই বই প্রথম অংশে আমরা কিন্তু পাবো। এটা আমি মনে করি একটি নতুন একটি দিক এই বইয়ের। আর অন্যগুলো যেগুলো আছে, বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে অনেকে লিখেছেন, শিল্প সাহিত্য নিয়ে অনেকে লিখেছেন, ইতিহাস ঐতিহ্য নিয়ে লিখেছেন, কিন্তু প্রথম অংশে বুদ্ধ জ্যোতি নিয়ে
রবীন্দ্রনাথের লেখার যে অংশ সংকলন, যে সম্পাদনা, যে সংগ্রহ, এটা অত্যন্ত মূল্যবান। সেদিক থেকে আমি বলবো এই এসোহে অমিতায় বুদ্ধ এই গ্রন্থটি অত্যন্ত অত্যন্ত একটি মূল্যবান গ্রন্থ। কারণ যেখানে বুদ্ধকে রবীন্দ্রনাথ বারবার বলেছেন সর্বশ্রেষ্ঠ মানব, এটা আর কেউ বলছেন কিনা আমি জানি না। তিনি ঘুরে ফিরে এই মানবকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তিনি ঘুরে ফিরে এই বুদ্ধের এই দর্শনকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং উনার সাহিত্যে এটির একটি প্রভাব তিনি বিস্তৃতি ঘটিয়েছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের একজন মনীষী ব্যক্তি, একজন স্বচ্ছ ভাবনা, বাঙালি চেতনা, বাংলা ভাষা সংস্কৃতির শুদ্ধ উচ্চারণ, তার রবীন্দ্রসঙ্গীত, তাল, লয়, সুর, ছন্দ সবগুলি যেন বাঙালির মনন মানসিকতার চিত্রগুলি তিনি তুলে ধরেছেন। আজকের যে লেখক দ্বিতীয় বইটি লিখেছেন চর্যাপদ, এটি নিয়ে অনেক জ্ঞান ভাবনা আমাদের সবার আছে। এটি আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বাঙালির প্রথম সাহিত্য গ্রন্থ এই চর্যাপদ বা চর্যাগীতি বা যেটিকে চর্যাশ্চর্য বিস্ময় বলা হতো, এটি হলো আমাদের সেই ধর্মের গীতি, গান, নির্বাণের কথা আছে, সন্ন্যাসের কথা আছে, ত্যাগের কথা আছে, বুদ্ধের দর্শনের কথা এখানে তুলে ধরেছেন। আমরা যদি আজকের দিনে বিজয় দিবসে বলি আমি বাঙালি, ওই বাঙালির ভিত 2500 বছর আগে, বাঙালির ভিত 7ম শতাব্দীতে, বাঙালির ভিত 8ম শতাব্দীতে, বাঙালির ভিত 10ম, 11, 12 শতাব্দীতে। আজকে বাঙালির আমাদেরকে এই সাহিত্য, বাঙালির চেতনা আজকে দুই পার, এপার ওপারকে এক করে দেয়। সেখানে সীমানা মানে না, সেখানে কোনো বাধা মানে না। বাংলা ভাষা আমার মনের বেদনা, মনের চেতনা, মনের সেই শুদ্ধি, মা বলে ডাক, আমিও ডাকছি, ওপারেও ডাকছে, সেই সীমানা পেরিয়ে যায়। তো সেই একটি কঠিন কাজ, এটি হরপ্রসাদ শাস্ত্রীর 1907 সালের নেপালের রাজ পরিবারের 4টি বড় গ্রন্থের একটি গ্রন্থ আজকের এই চর্যাপদ। এটি নিয়ে অনেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে ঘুরে শেষ ব্যক্তি সম্ভবত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেব 2017 সালে তিনি গবেষণা গ্রন্থ করেছেন। আরেকজন ব্যক্তি, আমার নাম আমি মনে করতে পারছিলাম না, যিনি এখন টাঙ্গাইলের করটিয়া কলেজের তিনি গবেষণা, আলিম মাহমুদ গবেষণা করছেন এই চর্যাপদ নিয়ে। তার গ্রন্থটিও গবেষণা গ্রন্থ অনেকটা তৈরি এবং প্রকাশনার পর্যায়ে। তো এটি যুগের পর যুগ, 1000 বছর লালিত হবে এই চর্যাপদ। তার এই ধারাবাহিকতার সাক্ষী হলেন আজকের আমাদের প্রিয় ভাই, প্রিয় দাদা প্রফেসর কনক বরণ বড়ুয়া। সেই ইতিহাসের সাক্ষী হয়ে গেল। আমরা চলে যাব, সবাই চলে যাবে কালের সাক্ষী হয়ে। চর্যাপদ প্রকাশনা করে শৈলী প্রকাশনার প্রকাশক আয়শা হক শিমু বা আমাদের রাশেদ রূপ বা আমাদের কনক বরণ বড়ুয়া কালের সাক্ষী হয়ে গেল। ভাষা, সাহিত্য, সংস্কৃতি যাদের নাম রাশেদ রূপ বললেন, এরা আজকের ভাস্কর্যের কথাই বলুন, অতীত, বর্তমান, ভবিষ্যতের একটা মিলন বিন্দু। একজন থেকে একজন এই সংস্কৃতি, এই ভাষা, এই ঐতিহ্য সংস্কৃতিকে আমরা রিলে রেসের মতো একজনের হাত থেকে, অতীত থেকে বর্তমান,
বর্তমান থেকে ভবিষ্যতের কাছে, প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের তুলে দিচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। প্রকাশককে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি মৌলবাদী চিন্তা চেতনায়, মৌলবাদী ভাবধারণায়, যেখানে আজকে ভাস্কর্যকে ভেঙে ফেলা হচ্ছে, জাতির পিতার ভাস্কর্যকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে, আস্ফালন করছে। আস্ফালনের একটি বিন্দু চট্টগ্রামেও আছে। সেখানে আজকের সহযোগী সম্পাদক অমিতায় বুদ্ধকে নিয়ে তিনি একটি বই প্রকাশন করা, এটি বিশাল বিষয় আমি মনে করি। আমি ওনাকে স্যালিউট জানাই, ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই। করতালের মাধ্যমে আপনারা ধন্যবাদ জানাবেন। কারণ আপনারা জানেন কিনা জানি না, আমরা বাল্য শিক্ষা পড়েছি, আমরা অনেক বই পড়ে, হিন্দু পণ্ডিতের বই পড়ে বড় হয়েছি। মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, এখন সত্য স্কুল কলেজের বইপত্রে কোনো মাইনরিটির লেখা সিলেবাসে আসতে পারবে না। তো সেই জায়গায় রাশেদ রূপ বুদ্ধ ধর্ম নিয়ে, অমিতাভ বই নিয়ে, চর্যাপদ নিয়ে কথা বলবে, এটি দৃষ্টতা। এই জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই, আমি স্যালিউট জানাই। কনকবরণ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া এবং রঞ্জিত প্রসাদ বড়ুয়া, একজন প্রসাদ, একজন প্রিয়, একজন বরণ। আমরা আপনাদের বরণ করে নিতে চাই। আপনারা আমাদের প্রিয়, আপনারা আমাদের প্রসাদ। ততএব আজকের অনুষ্ঠান সার্থক হোক এবং সফল হোক। আজকের যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, উদ্বোধক সহ যারা আজকের অনুষ্ঠানে আসছেন, সকলকে আমার প্রণাম, বন্দনা, শুভেচ্ছা। এবং প্রকাশক সহ আজকের এই যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, উদযাপন পরিষদ, সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মানবতার, জয় হোক বাঙালি জাতির, আমরা বাঙালি। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সুযোগ্য মহাসচিব, যার নেতৃত্বে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বিশ্ব দরবারে সমুন্নত, মিস্টার পিয়ার বড়ুয়া, অবসরপ্রাপ্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ। যারা চর্যাপদ রচনা করেছিলেন, হাজার বছর আগে তারা আমাদেরকে ধর্মীয় বই উপহার দিয়ে গেছিলেন। সেই সাথে আমি বলতে চাই, প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ভিক্ষু শিলভদ্র এবং ভিক্ষু শান্ত রক্ষিত, তারাও আমাদের জন্য অনেক ধর্মীয় বই লিখে গেছেন। তবে বাংলা ভাষায় লেখাপড়া শুরু হয় প্রকৃতপক্ষে 1800 সাল থেকে। তখনকার দিনের তিনজন প্রখ্যাত বাঙালি হল রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কবিগুরু রবি ঠাকুরের ঠাকুর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমরা জানি রাজা রামমোহন রায় 1829 সালে সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, সেই ইংরেজি আমলে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করলেন 1856 সালে। এই দুইজন মহাপুরুষকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি তখন বাঙালিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী। ইংরেজদের সাথে তার দারুণ জানাশোনা ছিল, সখ্যতা ছিল এবং সেই সুবাদে তিনি ঢালাওভাবে ব্যবসা করে গেছেন। এই তিনজন মহীয়সী বাঙালির আমলেই বাঙালিদের লেখাপড়ার দারুণ সুযোগের সৃষ্টি হয়। আপনারা জেনে খুশি হবেন, 1817 সালে রাজা রামমোহন রায় বাংলায় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং শিক্ষা বিস্তারের জন্য 1823 সালে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ হিসাবে রূপান্তরিত হয়েছে। যদি
বাঙালি বৌদ্ধদের কথা বলি তাহলে বলতে হয় এর শুরু হয়েছিল 19 শতকের প্রথম দিকে। বাংলায় পত্রিকা, লিফলেট, বই, পুস্তক এবং ম্যাগাজিন চালু করেন প্রজ্ঞালোক মহাতেরো বার্মায়, কৃপাশরণ মহাস্থবির কলকাতা। এই 16টি জনপদ বা রাজ্যগুলি হল কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, ব্রিজি মল্ল চেদি বংশ, কুরু, পাঞ্চাল, সুরসেন, মৎস্য এবং আর 4টি রাজ্যের নাম হল আপনার এই রাজ্যের নাম হল অশোক, অবন্তী, গান্ধার এবং বনজ, কম্বোজ। এই 16টি জনপদ বা রাজ্যগুলির মধ্যে কোথায় কিন্তু বঙ্গের নাম নাই। তাছাড়া তিনি লিখছেন মহামানব গৌতম বুদ্ধের তিরোধামের পরে তার দেহধাতু যে 8টি রাজ্যে বিতরণ করা হয়েছিল সেখানেও বঙ্গের নাম পাওয়া যায় না। তবে পণ্ডিতদের ধারণা সেই সময়ে বঙ্গ এবং মগধ একই রাষ্ট্রের শাসন ব্যবস্থার অধীনে ছিল। লেখক আরেকটি বিষয়ে আলোকপাত করতে চেয়েছেন, সেটি হলো তৎকালীন ভারতবর্ষের কোনো গ্রন্থে বা শিলালিপিতে মহামানব গৌতম বুদ্ধের বাংলাদেশের কথা উল্লেখ নাই। তবে তিনি বলতে চাচ্ছেন যে সূত্রপিটকের অঙ্গুত্তর নিকায় নামে যে গ্রন্থটি আছে সেই গ্রন্থের মধ্যে কজঙ্গলা সূত্র বলে একটি সূত্র আছে এবং সেই সূত্রের উল্লেখ আছে বুদ্ধ কজঙ্গলা ভ্রমণ করেছিলেন এবং সেখানে সুবেশু বনে তিনি বেশ কিছুকাল অবস্থান করেছিলেন। পণ্ডিতরা বলছেন এই কজঙ্গলা হল প্রাচীন ভারতের অঙ্গ, উত্তর রাঢ় এবং গৌড়ের মধ্যবর্তী স্থানের একটি স্থান এবং সেখানে ভগবান বুদ্ধ এসেছিলেন। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশে ভগবান বুদ্ধ, মহামানব গৌতম বুদ্ধ পদার্পণ করেছিলেন। এই তথ্যটি পেয়ে আমি প্রবন্ধকার এবং কনকবরণ বড়ুয়ার প্রতি এত শ্রদ্ধাশীল হয়েছি, কারণ আমি এখানে যারা বসে আছেন পণ্ডিত ব্যক্তিগণ তাদের থেকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে মহামানব গৌতম বুদ্ধ অনেকে বলে বাংলাদেশে এসেছিলেন এবং অনেকে এটা স্বীকার করেন না, তো এটার প্রমাণ কোথায় পাবো? অধ্যাপক কনকবরণ বড়ুয়া যে কাজটি করেছেন আমি মুগ্ধ হয়েছি, এর থেকে আর বড় প্রমাণ আমরা কোথায় পাবো বলেন? তাই তাকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তার দ্বিতীয় যে বইটি চর্যাপদ, বাংলা ভাষার প্রথম প্রাণ স্পন্দন, এই বইটি বেশি সুযোগ পাইনি পড়ার আমার, তবে এর সাইজ এবং কলেবর দেখে আমার একান্ত ধারণা এখানে তিনি আমাদের জন্য অনেক মনের খোরাকের ব্যবস্থা করেছেন। আমি নিজেও এই চর্যাপদ সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তবে অনেক দিনের বাসনা ছিল যে চর্যাপদ সম্পর্কে যদি আমি বিস্তারিতভাবে কিছু জানতে পারি তাহলে আমি ধন্য হব। তাই আজকে তার এই বইটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করছি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই বইটি পড়ার সুযোগ পাবেন, আপনারা বুঝতে পারবেন যে বাংলা ভাষার আদি বলে চর্যাপদকে। এই চর্যাপদ যারা আবিষ্কার করেছিল 29 জনের নাম তিনি উল্লেখ করেছেন, তাদের আয়ুষ্কাল, তাদের লেখার সাবজেক্ট এবং আরও অনেক কিছু। আমি এত আনন্দিত বইটা দেখে, আমি তাকে প্রাণ ভরে অভিনন্দন জানাই, তাকে ধন্যবাদ জানাই। পরিশেষে এটুকুই বলবো, এই দুটি বইয়ের উপস্থাপনের ক্ষেত্রে কনকবরণ বড়ুয়া যে কাজটি করেছেন, অনেক শ্রম দিয়েছেন, অকুণ্ঠ পরিশ্রম করেছেন এবং ঐকান্তিকভাবে তিনি এই বই প্রকাশের জন্য
একটা মাইল ফলক স্থাপন করেছেন। পরিশেষে আমি এটুকুই বলবো, এপার বাংলা ওপার বাংলার প্রথিতযশা লেখকদের সেই প্রবন্ধগুলো আমাদের সামনে উপস্থাপন করে তিনি মহামানব মহাকারুণিক বুদ্ধের মহিমাকে সত্য সুন্দরের জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। তাই তাকে আমি আজকে অভিনন্দন জানাই এবং তার উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনি লিখে যান, আপনি এগিয়ে যান এবং বৌদ্ধ ধর্মের নির্যাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াসী হন। এই বলে তাকে এবং মঞ্চে উপবিষ্ট সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। অতিথির ভাষণ নিয়ে আপনাদের সামনে আসছেন প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, 21শে পদকপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। এবং প্রিয়ভাজন দেবপ্রিয়, মূলত আজকে সারা দিন ধরে আমি অসুস্থ, তো ছোট ভাইয়ের এই যে প্রকাশনা উৎসব সেটাতে আর ইভেন দাঁড়ানো পর্যন্ত সমস্যা হয়ে গেছে। সে যা হোক, এই বই দুটি আমাদেরকে বাসায় পৌঁছানো হয়েছে, যারা আমরা আলোচনা করব। তো প্রথম বই এসো হে অমিতায়ু বুদ্ধ, তার শৈলী প্রকাশন অত্যন্ত সুন্দরভাবে বইটি ছাপিয়েছে এবং আমি প্রীতসুখ অনুভব করছি আমার সহধর্মিণী প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার একটি লেখা সকলের শেষে ছাপিয়েছে। সেটা হচ্ছে দার্শনিক ডাক্তার রামচন্দ্র বড়ুয়ার জীবন ও কর্ম। আমি তাকে, প্রিয়ভাজন কনকবরণ বড়ুয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এই বইটি নিঃসন্দেহে সবার বক্তব্য দেখে আপনারা শুনেছেন অসাধারণ একটি সংকলন, কারণ ভারত বাংলাদেশের যে সমস্ত প্রথিতযশা লেখক তাদের লেখাগুলো এখানে সংকলন করা হয়েছে। সংকলন করাও একটি আর্ট, কিন্তু এটা একটা শিল্প। সংকলন কিভাবে করবে সেই শিল্প যদি না জানে তাহলে কিন্তু এই বইটি উপাদেয় হয় না। আমার সঙ্গে বিভিন্ন যারা অনেকে লিখেন, বিশেষ করে সনাতন ধর্মের লেখক যারা আছেন এই ভারতে, একমাত্র ডক্টর আশা দাস ব্যতীত, দেখেছি তারা বুদ্ধকে দেবতার আসনে বসিয়েছে এবং অনেক লেখক অবতার বানিয়েছে বুদ্ধকে। গৌতম বুদ্ধ কিন্তু কোনোটাই নয়, অবতারও নয়, দেবতাও নয়। কেউ শ্রদ্ধা করে তাকে দেবতার আসনে বসালে সে বলার কিছু নেই। যখন বুদ্ধত্ব লাভের পর তিনি যখন সারনাথের দিকে যাচ্ছিলেন, তখন উপক নামে একজন পথচারী বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন তার সৌম্য কাম্য মূর্তি দেখে যে আপনি কে, আপনি কি ব্রহ্মা, আপনি কি দেবতা, এরকম বহু প্রশ্ন করেছিলেন। তো বুদ্ধ বলেছিলেন আমি বুদ্ধ। এটা বুদ্ধের পরিচয়, বুদ্ধ। এগুলো নিয়ে আমরাও কিন্তু অনেকে লিখেছি। সে যা হোক, লেখক তার দৃষ্টিভঙ্গি দিয়ে বুদ্ধকে রচনা করেন। কেউ দেবতা, কেউ অবতার, কেউ এভাবে করেন। কিন্তু বুদ্ধ বুদ্ধই, বুদ্ধ শব্দের অর্থ অনেকে জ্ঞানী বলেন, মহাজ্ঞানী, মহাকারুণিক বুদ্ধ এরকম বলে। তো আজকে এই
এই অমিতায় বুদ্ধের উপরে অনেক আলোচনা হয়েছে এবং এইসব বইয়ে স্টার্টিং ফ্রম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদম লাস্টে এইসা যে সমস্ত লেখাগুলো এসছে অনেকের লেখা এখানে স্থান পেয়েছে। তো আমি সম্পাদককে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আরও অনেক সাহিত্যকর্ম তার থেকে আমরা আশা করব। এইসব কাজগুলো করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়। পরিশ্রম সেই করতে পারে যার উদ্যম আছে। আমাদের প্রিয়ভাজন কনক সেই উদ্যমটি দেখিয়েছে। ইতিমধ্যে চারটি বই যে প্রকাশনা, এগুলো নিঃসন্দেহে আমাদের সাহিত্য জগৎকে তথা ধর্ম জগৎকে অবশ্যই সমৃদ্ধ করবে। আমি এখন চর্যাপদ সম্পর্কে কিছু বলি। চর্যাপদ নিয়ে আমি মাঝে মাঝে স্টাডি করি, যেহেতু চর্যাপদ হচ্ছে আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন। শ্রদ্ধেয় ডক্টর অনুপম সেন এখানে আছেন, তিনি বলবেন আসলে এই যে আদি নিদর্শনটা বলেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। 1926 সালে তিনি যখন চর্যাগীতিগুলোর উপরে ভাষাতাত্ত্বিক স্বরূপ বিশ্লেষণ করেছেন, সেগুলো থেকে যে বাংলা ভাষার আদি রূপ তা তিনি নির্ণয় করেছেন এবং তখন থেকেই আমরা বলতে থাকি যে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই পরে এর উপর আরো অনেক কাজ হয়েছে। প্রথম কাজটি করেছে 1907 সালের পরে। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার নামে একজন ব্যক্তি হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর উপরে তিনি কাজ করেন এবং চর্যাপদের ভাষা নিয়ে তিনি কাজ করেছেন। এবং এসব চর্যাপদে ডক্টর শহীদুল্লাহ এর মধ্যে ধর্ম দেখেছেন, ধর্মতত্ত্ব। ডক্টর শহীদুল্লাহ লেখা তো ফ্রান্স ল্যাঙ্গুয়েজে, ফ্রান্সে লেচন মিস্টিক দোকানহা এদো সারহা এই বইতে তিনি প্রকাশ করেছেন। ইট ইজ ইন ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। আমার একটু ফ্রান্স ল্যাঙ্গুয়েজ শেখার সময় হয়েছিল। তো এইভাবে কিন্তু ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, শশীভূষণ দাশগুপ্ত থেকে শুরু করে সকলেই কিন্তু বড় বড় লেখা, এবং লাস্টে অস্ট্রেলিয়ার অতীন্দ্র মজুমদার, তার বিষয়গুলো এখানে এসছে। তবে চর্যাপদের আমি ডক্টর অনুপম সেন আমার সঙ্গে এগ্রি করবেন কিনা না, তার যে সাহিত্যিক যে ভ্যালু, সাহিত্যিক যে তার যে এক্সপ্লেনেশন, এটি নিয়ে খুব বেশি একটা কাজ হয়েছে বলে আমাদের মনে হয়নি, যতটুকু আমরা পেয়েছি। সাহিত্যিক ভ্যালু, লিটারারি ভ্যালু যেটাকে বলে, ভাষা নিয়ে কাজ হয়েছে, ছন্দ নিয়ে কাজ হয়েছে, ধর্ম নিয়ে কাজ হয়েছে, এগুলো সব হয়েছে। এবং এখন তো ওই রাগরাগিনী, এই চর্যাপদের মধ্যে পদমঞ্জরি বলে একটা রাগিনী আছে, এই রাগিনীটাই বেশিরভাগ ওখানে গীত হতো। এরকম অনেক রাগিনী আছে, যেখান থেকে আমার মনে হয় যে চর্যাপদ থেকেই ভারতীয় শাস্ত্রের রাগিনীর উদ্ভব হয়েছে। তার আগে আমরা জানি না এইসব রাগিনীগুলো এসছিল কিনা, এবং আমার মনে হয় এইসব রাগিনীগুলো চর্যাপদের যারা সিদ্ধাচার্য ছিলেন তারা যখন একসঙ্গে গাইতেন তখন এই রাগিনীগুলো তারা ইউজ করতেন, এবং সেই সব রাগিনীর যে ধারাবাহিকতারই একটি ফসল ভারতীয় সঙ্গীত শাস্ত্র বলে আমার মনে হয়। এটা জানি না, এটা আমার এই যে বিষয়টা। তবে চর্যাপদের আবিষ্কারের মধ্যে যিনি মানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে
ই ওয়াজ দ্য লাইব্রেরিয়ান বঙ্গীয় সাহিত্য পরিষদের। তিনি তখন ওখানে গিয়েছিলেন এবং 4টা জিনিস আবিষ্কার করেছেন একসঙ্গে, 4টা পুঁথি। তার মধ্যে চর্য বিনিশ্চয়, যেটাকে চর্যাপদ বলা হচ্ছে, এটা এই পরবর্তীকালে দেখা গিয়েছে 46.5টা নাকি 47.5টা এরকম চর্যা পাওয়া গিয়েছে। 46.5টা, 3.5টা কিন্তু মানে ইয়ে করা যায়নি, 46টা বলা যেতে পারে। 50টা জ্যোতিপাল মহাতেরও 50টার মতো ইয়ে যারা লিখেছেন তাদের জীবনীগুলো চর্যাপদের মধ্যে জ্যোতিপাল মহাতেরও তিনি দিয়েছেন। কিন্তু আমাদের অধ্যাপক কনকবরণ বড়ুও ওই ছোট ছোট করে জীবনীগুলো দিয়েছেন, লুইপাত থেকে শুরু করে কুকুরিপাত, সরৌরি পাত থেকে শুরু করে সমস্ত কিছু। তাদের কিন্তু একটা ইয়ে ছিল পা মানে হচ্ছে কি জানি একটু পদ হতে পারে মনে হয়, পদ। এরকম ভাবে কিন্তু তারা আমাদের এইটার পাল বংশের পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে মানে 8ম শতাব্দী থেকে 10মের মধ্যে, এবং অনেকে বলেছেন যে না মানে 8ম থেকে প্রায় 12-এর মধ্যে এগুলো রচিত হয়েছে। তারপর তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসলো, না সেন বংশ আসলো, বখতিয়ার খিলজি আসলো, আমাদের তো অনেক ধ্বংস হয়ে গেছে, আমরা তো হারিয়ে গিয়েছি অ্যাকচুয়ালি। এ হারানোর বেদনা আমাদের বৌদ্ধ কবি সাহিত্যিক হয়তো লেখক যারা তারা বিভিন্নভাবে উপস্থাপন করেন, কিন্তু এটাও তো সত্য, কালের ক্রমবিবর্তনে আবার আমরা চট্টগ্রাম থেকেই জেগে উঠেছি। মূলত আমাদের এই যে ধর্ম দর্শনকে আবার বিশ্বের মধ্যে নিয়ে যাওয়ার পেছনে চট্টগ্রামের বৌদ্ধদের ভূমিকা কিন্তু বেশি। আমাদের কৃপাশরণ মহাস্তবির থেকে শুরু করে মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো, এরা কিন্তু পাইওনিয়ারিং রুল। তবে এই চর্যাপদের মধ্যে কান্নপাত যিনি আছেন তার 13টি চর্যা আছে, কিন্তু আরগুলো কারো কারো 2টা 1টা এরকম করে আছে। হ্যাঁ, 8টা আছে, বুসুকুপাদের 8টা, বুসুকুপাদের 8টা আছে, কিন্তু কান্নপাদের মানে কৃষ্ণাচার্য, ওনাকে কৃষ্ণবজ্রও বলে অনেক সময়, তার কিন্তু 13টা আছে। তো এগুলো মঞ্জরি, পদমঞ্জরি রাগিনীতেই বেশিরভাগ, এবং এগুলো আমাদের সকলকে যে জানতে হবে যে আমরা অ্যাকচুয়ালি চর্যাপদ যারা পড়বেন এই বইয়ের আমি বলবো যে সংকলন, এবং তিনি এখানে মূলত যেভাবে করেছেন দোহা এবং বৌদ্ধ গান ও দোহা, যেটা হরপ্রসাদ শাস্ত্রীর, তার একটা চ্যাপ্টার দিয়েছেন। চর্যাপদের পরিচয় বলে অতীন্দ্র মজুমদারের একটা চ্যাপ্টার দিয়েছেন। তারপরে চর্যাগীতির পরিক্রমা বলে উনি একটা চ্যাপ্টার দিয়েছেন, সেটা হচ্ছে নির্মল দাসের। চর্যাপদে দার্শনিক সাধন তত্ত্ব শশীভূষণ দাশগুপ্ত দিয়েছেন। প্রত্যেকটি এগুলো কিন্তু আমাদের আগের মানে এগুলো জিনিসগুলো আমাদের আছে, কিন্তু তিনি সেগুলোকে সুন্দরভাবে পুনঃস্থাপন করার চেষ্টা করেছেন, এবং একটি তার নিজস্ব ভূমিকাও ওখানে আছে। কনক বড়ুয়া স্টাডি করে তার একটা ভূমিকাও ওখানে লিখেছেন। এই যে এক্সটেন্সিভ স্টাডি করে ভূমিকা লেখা, চর্যাপদের মতো কঠিন বিষয় এগুলো তিনি করেছেন। তবে আমি মনে করি এটা অসাধারণ, আমার দৃষ্টিতে অসাধারণ কম্পাইলেশন, এবং এসোহে অমিতেয় বুদ্ধ অসাধারণ হয়েছে। তো আমাদের আগামী প্রজন্ম এর থেকে উদ্বুদ্ধ হবে। আমরা অনেক কিছু করি, কিন্তু যেগুলো হয়তো সমাজ জীবনে প্রভাব
ফেলতে গিয়ে আমরা হয়তো নিজেদেরকে অনেক সময় বিভিন্নভাবে দূরে সরিয়ে রাখি। আমাদের চেষ্টা করা উচিত এই ধরনের কাজগুলোকে উৎসাহিত করা। প্রিয়ভাজন দেবপ্রিয় তার ছোট ভাইয়ের এই কাজগুলোকে উৎসাহ দেওয়ার জন্য অবিরাম চেষ্টা করেছে এবং আমার মনে হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফল্য অর্জন করেছে। তা আমরা বাঙালি বৌদ্ধ সমাজে গর্ব করি আমাদের মধ্যে এরকম গবেষক আরও সৃষ্টি হোক, যারা লেখাপড়া করবে, গবেষণা। প্রথম যখন 1978 সালে আমার একটা ফিজিক্সের গবেষণাপত্র আমেরিকাতে প্রকাশিত হয়, জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিক্সে, গবেষণার আনন্দের কথা বলছি। আমি তখন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কাজ করি। আমার প্রথম গবেষণাপত্র আমেরিকাতে প্রকাশিত হয় জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিক্সে। মানে আমার যে কি আনন্দ হয়েছিল সেটা তো ভাষায় বর্ণনা করতে পারি না। আমেরিকাতে ওই প্রকাশনাটা, দ্যাট ওয়াজ অন দি স্বর্ণ গোল্ডের উপরে গবেষণা। তো এই যে গবেষণা আসলে আনন্দ। আপনি এত পড়তে 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 দেখবেন হঠাৎ করে একটা জিনিস পেয়ে যাবেন যেটা আপনার মনের মধ্যে বিরাট ছাপ ফেলবে। তবে আপনাকে বই ঘাঁটতে হবে, লাইব্রেরি টু লাইব্রেরি দিতে হবে, ইন্টারনেট সার্চ করতে হবে, গুগল সার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো সে যা হোক, কনক সেদিক দিয়ে সাকসেসফুল এবং আগামী দিনেও সে সাকসেসফুল হবে এটা আশা করি। তো আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি কনকের শারীরিক ভালো থাকুক, সে আরও কাজ করুক, কারণ ওরা আমার ভাই হলে কিন্তু আমার আবার আত্মীয়। কনকের ছেলে বিয়ে করেছে আমার ভাগ্নি সোমাকে, তারা আত্মীয়, বিয়াই হয়ে যায়। তো আমি আত্মীয়ের আজকে সঙ্গদান আসতে পারি না বলে দুঃখিত। আমি একদম ফ্ল্যাট হয়ে গেছি, এখানে আসছি তো বাথরুমে দৌড়াতে হচ্ছে আমাকে। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সুধী সমাবেশ, এখন বিশেষ অতিথির ভাষণ নিয়ে আমাদের সামনে আসছেন অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, 21শে পদকপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে বিজয়কৃষ্ণ বড়ুয়া আর অজিত বড়ুয়াকে সম্বোধনা দিয়েছেন, কিন্তু পালি বুক সোসাইটির সম্পর্কে তারা কিছু বলতে পারেননি। জীবনী পাঠ করেছে আর কি। 3টা মানুষ এই পালি বুক সোসাইটির প্রতিষ্ঠাতা: ডক্টর সামন্ত বচ্চন্দ্রী, ডক্টর প্রণব কুমার বড়ুয়া এবং বিজয়কৃষ্ণ বড়ুয়া। পরবর্তীকালে এটা আরো এক্সপান্ড করলো। শরীরবাবু এলো, তারপরে ডক্টর দেবস্ব এলো, অজিতবাবু এলেন, রণজবাবু এলেন, যাক সেটা। তো সেখানে এই পারিবস্যের বৈশিষ্ট্য হচ্ছে কি, আমরা প্রথম যে বইটা অজিত যেটাকে বাংলা করলো, হোয়াই বুদ্ধিজম, দি গ্রেটেস্ট স্কলার অফ দি বুদ্ধিস্ট ওয়ার্ল্ড, মালয়েশিয়ার কে.সি. ধম্মানন্দ উনি বইটা লিখেছিলেন, হোয়াই বুদ্ধিজম। আমরা ভাবলাম যে এই বইটা আমরা করি, কি বলে অনুবাদ করি। আমরা সাথে যোগাযোগ করলাম ধর্মানন্দের সঙ্গে, তিনি রাজি হলেন, হ্যাঁ করেন। এখনও গেলে পাবেন ওনার মালয়েশিয়া, ওনার মনস্টারির মধ্যে ওই বইটা আছে। কেন বৌদ্ধ ধর্ম। আর দ্বিতীয় হচ্ছে কি, মানবপুত্র বুদ্ধ, এটা লিখেছেন আমাদের এই চট্টগ্রামের অহংকার অধ্যাপক আবুল বদর সাহেব, কবি সাহিত্যিক বেশি ছিলেন তিনি। তাকে দিয়ে লিখলেন এই জন্য যে বুদ্ধ যে মানব সন্তান, এটা আপনি বললে এটা যেভাবে খাবে
আমি বলতে তুমি বলবেই, কারণ সেখানে প্রমাণ করে দেখি বুদ্ধ মানব সন্তান ছিলেন, দেবতা ছিলেন না। এইগুলো হচ্ছে আরেকটা জ্যোতি পত্রিকা জ্যোতি, খুব রিসার্চ পত্রিকা, কাজে এটা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমাদের এখানে মানে প্রতিষ্ঠান শুরু হয়, শেষ হয় না। তো এখন আমি মূল আলোচনায় আসি। এইগুলো হচ্ছে কি সংকলক গ্রন্থ, কয়েক হাজার প্রবন্ধ রচিত হয়েছে, কয়েক হাজার গল্প রচিত হয়েছে। সেখান থেকে বেছে 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 তুলে আনা, এটা ছাত্রের কথা নয়, এটা হচ্ছে গবেষকের কাজ। কনক সেই কাজ করেছে, সে কাজ করেছে, অর্থাৎ যেখানে ফুল বাগানে গেছে, সেই বাগানের মধ্যে আমার আসল ফুল করেছে, তুলে নিয়ে আসছে। তো এখানে বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম মূল, এই আসলে অমিতাভ বুদ্ধ, এটা বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে সমস্ত রচনা আছে। তারও একটা রচনা আছে আজমি মিত্র বুদ্ধ, সেও লিখেছে। কিন্তু এখানে আমরা কি পেলাম? রবীন্দ্রনাথ বলছে কি, আমি যাকে জীবনের শ্রেষ্ঠ মানুষ মনে করি, আজকে এই বুদ্ধ পূর্ণিমায় আমি তাকে বন্দনা দাঁড়াতে এসেছি। কত বড় কথা রবীন্দ্রনাথ বলছে, কত বড় কথা। এই রবীন্দ্রনাথ যখন করাচি সাহিত্য সম্মেলনে গেলেন রবীন্দ্রনাথ, তো আমি যদি বুদ্ধের হৃদয় বক্তার লক্ষ্য ভাগের এক ভাগ পাই, তাহলে আমি ধন্যবাদ করবো। কত বড় কথা! এই বুদ্ধকে তারা কিভাবে দেখেছেন, রবীন্দ্রনাথ কিভাবে দেখেছেন, বিবেকানন্দ কিভাবে দেখেছেন? আমি যদি তার হৃদয় বক্তার হার্ট, মৈত্রী, মেত্তা, করুণা, এই দিকে যে হৃদয় হয়, সেই হৃদয় বক্তা যদি মানে লক্ষ্য ভাগের এক ভাগও পাইতাম, নিজেকে ধন্যবাদ করতাম। এই সমস্ত এই বইতে আপনারা এগুলো পাবেন, পড়বেন আপনারা, শুধু বাইরে নেবেন না, পড়বেন পাবেন। এইগুলো সে জোগাড় করেছে। আর কি ডিসকভারি ইন্ডিয়া, ওটা কার বই? জওহরলাল নেহরুর বই। জওহরলাল নেহরু সে ইন্ডিয়াতে ডিসকভার করতে কি দেবনাথ বুদ্ধ, কত কথা। ইন ইন্ডিয়া there was a Buddha, there was a man like him. কাজে জওহরলাল নেহরু সে কথা বলেছেন। আমি যখন দিল্লিতে গিয়েছিলাম, তখন আমি মানে নেহরু মিউজিয়াম দেখেছিলাম, নেহরু মিউজিয়াম আছে। সেখানে দেখলাম দেখি তার ড্রয়িং রুমে যে পড়েন সেখানে বুদ্ধমূর্তি আছে, কিন্তু শোন বেডরুমে সেখানে বুদ্ধমূর্তি আছে। আশ্চর্য ব্যাপার! আমাদের বৌদ্ধ ঘরে Can I ask you? Can you answer me? Is there any Buddha image? How many Buddha images you have got? আর এই জওহরলাল নেহরু তার রিডিং রুমে বুদ্ধমূর্তি এবং তার লিভিং মানে বেডরুমে বুদ্ধমূর্তি আছে, এবং সেটার প্রতিত্তরে পেলাম। এটা বিক্রম বড়ুয়া একটা সাক্ষী আছে। যখন আমরা ইন্দিরা গান্ধী দেখা করতে গেলাম বুদ্ধগঞ্জ জায়গার জন্য, ইন্দিরা গান্ধী বলছে কি, আমরা বুদ্ধের ভক্ত, আমরা বুদ্ধকে মানি, আমার বাবা বুদ্ধের সেবক ছিলেন। কত বড় কথা! কাজে এই সমস্ত জিনিস আপনি কোথায় লিখেছে, কে লিখেছে, এইগুলো আপনি এখানে পাবেন। আর বঙ্কিমচন্দ্র, কট্টর বঙ্কিমচন্দ্র, যে বঙ্কিমচন্দ্র মানে তাকে সম্পাদক বলা হতো, কারণ তিনি মানে অসভ্যতা ছিলেন। এই বঙ্কিমচন্দ্র লিখেছেন কি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্যবাদী হচ্ছে গৌতম বুদ্ধ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্যবাদী হচ্ছে গৌতম বুদ্ধ। কি কথা! এগুলো আপনি এই বইতে পাবেন, আপনারা এই বইতে পাবেন, বাড়িতে নেবেন না, রিড ইট। বিশেষ করে আমি বৌদ্ধ সমাজের শিক্ষিত যুবক যুবতীকে আমি আহ্বান করছি, তোমরা আমাদের ভবিষ্যৎ, ইউ রিড দিস বুক। আচ্ছা, এখন এসে হয়ে অমিতাভ বুদ্ধ অর্থ কি? বুদ্ধ তুমি আয়ু দান করো, অমিতাভ বুদ্ধ, বুদ্ধ না। আমরা কি অমিতাভ বুদ্ধ বলি? বৌদ্ধরা কি অমিতাভ বুদ্ধ বলি? আমি গৌতম বুদ্ধ, মহাকালের বুদ্ধ, ভগবান বুদ্ধ, অমিতাভ বুদ্ধ বলি না। এই অমিতাভ শব্দ করতে গেল
কোথেকে এটা এলো? যখন এই দেশে বুদ্ধরা ভাগ হয়ে গেল, হিন্দুধর্ম মহাযান, যখন বুদ্ধমূর্তির সৃষ্টি হলো তখন এগুলো সৃষ্টি হলো। এই মহাযান ধর্মের মধ্যে পঞ্চধ্যান আছে, পঞ্চধ্যান। এই পঞ্চধ্যান থেকে আসে আসে পঞ্চবুদ্ধ। সেই বুদ্ধ মধ্যে আছে কি মানে আগে এই মধ্যে আছে কি অমিতাভ বুদ্ধ, তারা আছে। এই অমিতাভ বুদ্ধ হচ্ছে কি নেক্সট বুদ্ধ হচ্ছে গৌতম বুদ্ধ, তারা অমিতাভ বুদ্ধ। আমরা এটা পিয়ার বড়ুয়া, আবার কি বলে আমাদের কি বলে আমার ভাই ডাক্তার উত্তম, তারপরে আমাদের সভাপতি তারপরে বিজ্ঞান বাবু, আপনারা যদি যান দেখবেন কি নমো অমিতাভ, নমো অমিতাভ। কারা বলে? চাইনিজরা বলে। কারা বলে? তিব্বতীরা বলে নমো অমিতাভ। আমরা বলি নমো বুদ্ধায়। এইগুলো আপনারা এখানে পাবেন, এগুলো বিষয়বস্তু এখানে আছে। আমরা বলি কি নমো বুদ্ধায়, নমো বুদ্ধায়। আর চীন, তিব্বত এরা কি বলে? আর এরা জাপান, কোরিয়া বলে নমো অমিতাভ, নমো অমিতাভ। অমিতাভ হচ্ছে কি গৌতম বুদ্ধের লাস্ট স্টেজ। আর অক্ষব অবগশুদ্ধি, অমিতাভ এবং গৌতম, এই তিনটি ইনকার্নেশন হয়ে গৌতম এসছে। এই অমিতাভ আগে। কিন্তু এটা সত্য, তুমি আয়ু দান করো, তুমি প্রেম দান করো, মূর্তি দান করো। তাই এটাকে এখানে আমরা এখানে পেয়েছি। অতএব আমি নির্যাস করে মানে বলতে হবে, আমার অনেক লেখা আছে, অনেক লেখা আছে, অনেক লেখা আছে। এবং এখানে হিন্দু মুসলমান যেভাবে আমাদের বৌদ্ধ ধর্ম সম্বন্ধে মূল্যায়ন করেছেন অভিনব অভিনব অভিনব। চর্যাপদ কেন নেপালে গেল? এখানে যখন বৌদ্ধদের উপর অত্যাচার হলো, অসম্ভব অত্যাচার হলো, একদিকে ব্রাহ্মণ্যবাদ, একদিকে হচ্ছে মুসলিম আগ্রাসন, তখন এই বৌদ্ধ ভিক্ষুরা পৃষ্ঠে জুড়ে বেঁধে পুঁথিগুলোকে নিয়ে, বইগুলো নিয়ে নেপালে, তিব্বতে, ভুটানে চলে গেছে, আসামে চলে গেল। তাই এগুলো সেখানে পাওয়া গেছে। এটা আমাদের জিনিস, কিন্তু এখান থেকে ওরা নিয়ে গেছে, ওগুলো পাওয়া গেছে। আমি যখন ভুটানে গেলাম, সেই ভুটানে ওদের ইয়েতে গেলাম, ন্যাশনাল লাইব্রেরিতে গেলাম, মিউজিয়ামে গেলাম, অবাক হয়ে গেলাম। 28 সিদ্ধার ছবি আছে। এই যে চর্যাপদ 28 সিদ্ধার ছবি আছে। আমরা বললাম যে এটা ছবি তুলে দাও, বলে না আমরা এই সমস্ত জিনিস কাউকে দেয় না, ছবিও তুলে দেয় না, কাজে এগুলো ওদের ওখানে আছে। এবং সেখানে একটা বনরত্ন বলে আমাদের ভিক্ষু আছে, সেও সেখানে ছিলেন, সেখানে মৃত্যুবরণ করেছেন। কাজে ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি সব কিছু যদি পেতে চান তাহলে এখানে আসবেন। এই এসে অমিতাভ বুদ্ধ এখানে আসবেন, এখানে আমাদের আর এখানে ডাক্তার উত্তম বলেছে যে বাঙালি কথা সে বলেছে, বাঙালিকে যোগ দিয়েছে। কিন্তু প্রথম বাঙালি সাহিত্যিককে বললেন বসুক, চর্চা কর বসুক, তুই বাঙালি ধরলি, এই বসুক তুই এত বাঙালি হলি। সে বাঙালি ছিল, সে বাঙালি ছিল। কারণ তখন বর্তমানে আমাদের এই দেশগুলো পুণ্ড্রবর্ধন, সমতট এবং এগুলো সব ছিল মানে এরিয়া। আর ওইখানে পশ্চিম দিকে যে তাদেরকে আমরা ছোট বলতাম। ওখানকার মেয়েরা এখানে বিয়ে দেয় না, এখানকার ছেলেরা ওখান থেকে বিয়ে করে না। তখন এই বসুক ওই এলাকার মানুষ, সে ওই আমাদের আরো অঞ্চলের মানুষ আর কি, পশ্চিমবঙ্গ। বসুক এখানে এলো, থাকলো, মন জয় করলো এবং এদেশের মেয়েকে বিয়ে করলো। তখন বলছে কি বসুক তুই বাঙালি হলি, এত বাঙালি ছিলি না। কাজে বাঙালি শব্দটা ভেরি ভেরি রিচ, ভেরি ভেরি হেভি। এটা এমন কথা নয়। বাংলা, এই বাংলা মানে সারা বিশ্বে আজকে চলে গেছে। তাই আমি কি বলে সংক্ষেপের চুম্বকে এই কথাগুলো বললাম, আলোচনা করলাম না। কারণ আমাদের প্রধান অতিথি
বাদ যাচ্ছে সবার দিকে, এতক্ষণ একটা মিটিং ছিল না, অসম্ভব ব্যাপার, অনেকক্ষণ। আমাদের থেকে 3 মিনিট আনবো, শেষ হয়নি। 80 চর্যাবতে আমরা 80, এটা কিন্তু চর্যাবত নয়, এটা হচ্ছে চর্যগীতিকা, মিস্টিক সংস অফ বুদ্ধিজম, কিন্তু এটাকে আমরা চর্যাবত বলি, যেহেতু এটা পদ আকারে এটা করা হয়েছে। তো চর্যাবতে কি আছে? বৌদ্ধ দর্শন আছে, তৎকালীন সমাজ জীবন আছে, আধুনিক ইয়ে আছে, কি বলে সমাজ ব্যবস্থা আছে। সেই চর্যাবতের মধ্যে বলা হচ্ছে কি ফিলোসফি, কায়াতরু পঞ্চবিডাল, এই শরীরটা 5টি ডাল, মানে গাছের 5টি ডাল, একটি গাছের 5টি ডাল আছে। এই কায় মানে এই দেহে কি আছে? 5 স্কন্ধ, 5 স্কন্ধে ভরা এই দেহ। চর্যাকার 1000 বছর আগে তুমি এটা বলে গেছো, কায়াতরু পঞ্চবিডাল, এখানে পাবেন, এটা এখানে পাবেন, চর্যাতে পাবেন। পানি। তারপর কি হলো? এই চর্যাবতে কি পাবেন? চর্যাবতে হচ্ছে কি যে এবারে নাটক, ওরা নাটক করতো। সমাজ জীবন ওখানে আমরা পাচ্ছি, ওখানে নাটক হতো, ওখানে সঙ্গীত হতো, ওখানে নৃত্য হতো, এই সব কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ আমাদের যে জায়গাতে আমরা বুদ্ধিস্ট, ইট ওয়াজ এ বুদ্ধিস্ট কালচার। ইউ বুদ্ধিস্ট, ইউ ইয়ং বুদ্ধিস্ট, ইউ মাস্ট রাইজ আপ। উত্তম বলেছে, আমি উত্তমকে ইয়ে বলি, তুমি তাদেরকে লিড দাও, তাদের আবিষ্কার করো, তোমার অতীত আবিষ্কার করো। কারণ আমি এসেছি চর্যাবনের অক্ষর থেকে, আমি এসেছি পাহাড়পুরের পক্ষ থেকে, আমি সেই মরুমধ্য, আমি সেখান থেকে এসেছি চর্যাবনের অক্ষর থেকে এবং পাহাড়পুরের পক্ষ থেকে। কত বড় কথা! এগুলো পড়বে, এগুলো জানবে, যত বড় তত পানি হবে। আর এখানে কি বলা হয়েছে? এখানে আরো কি বলা হয়েছে কি যে একজন থেকে লঙ্কায় যাও, ধর্ম শিখতে লঙ্কায় যাও। চর্যাকার বলছে লঙ্কা যেতে হবে না, ধর্ম তো অন্তরের মধ্যে আছে। ঠিক চ্যালেঞ্জ দিল এই চর্যা করে না, বিরাট চ্যালেঞ্জ দিল, যেতে পারবে না। সে সময় জৈন ধর্ম ছিল, এই জৈন ধর্মের মধ্যে ওরা কি ছিল? ওরা উলঙ্গ সৈন্য ছিল, দিগম্বর ছিল ওদেরকে। তখন আমার এই চর্যাকার যারা রেখেছেন তারা বলছেন, তার জবাব দিচ্ছেন, যদি থাকলে যদি স্বর্গ পায়, তাহলে এই যে কুকুর বিড়াল এরাও তো স্বর্গ যাবে। দিস চ্যালেঞ্জ ওয়াজ গিভেন বাই ইউর বুদ্ধিস্ট রাইটার্স। চর্যাবত আমি সোজা কথা নয়, এখানে পাবে। এখানে যারা চর্যাবত লিখেছে তাদের সম্মান, তাদের সব কিছু মিলে কালেকশন, অল কালেকশন, অল ইয়ে, এটাকে পাবে। কাজে এগুলো পড়বে আর সমাজ জীবন পড়বে। তখন সমাজ ব্যবস্থা কী ছিল, তখন মানে বিবাহ বন্ধন কী ছিল, এগুলো সব আপনার পড়বে। কাজে আমি অতি সংক্ষেপে এগুলো বললাম, এগুলো আমি আলোচনা করছি না, এই জন্য অনেক সময় চলে গেছে। আমারও কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হয়, আমি বলবার কাজে তবুও বললাম নাকি যে এই যে মানে চৈতন্য চেতনা, এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। আমার জানতে হবে রবীন্দ্রনাথ তোমার গুরুকে, আমার গুরু গৌতম বুদ্ধ। এই রবীন্দ্রনাথ বুদ্ধ গিয়ে অতই সকালে সূর্যোদয়ের আগে গিয়ে দরজা করে বন্দনা করছেন, তার চোখ দিয়ে টপ 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 জল পড়তেছে। এগুলো আমার কথা নয়, রবীন্দ্রনাথ বাইজির কথা, সে মৈত্রী দেবীর কথা সে বলে দেখেছে দেখি। কিন্তু আমার যেটি যাই কথা পিছিয়ে পিছিয়ে এলো, ঢুকলো, দেখেছি কি বুদ্ধের সামনে দাঁড়িয়ে কি করছে জানি না,
টপ 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 ইয়ে পড়তেছে। কাজে এই সেই বুদ্ধকে আবিষ্কার করতে পারবেন। চাচ্ছেন ছেলের বলবে তো একদম মানে হয়ে যাচ্ছে, তখন বলতে কি করে গেল ছটফট করছে, বাড়িতে ছটফট করছে, হয়ে যাচ্ছে, কেউ থামাতে পারছে না। তখন একজন বলে কি ওনাকে একটা বুদ্ধমূর্তি দাও, এই বুদ্ধমূর্তি নিয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, ওই দেখে মহাকারণী করুণা ঘর বুদ্ধগুলোকে সেই মানে যুদ্ধ চাচ্ছিল নত হয়ে গেছে। আমি তার বংশধর, আমি তার ঐতিহ্য ধারণ করি, আমি এমন বুদ্ধ নয়, আমি ক্ষুদ্র হতে পারি কিন্তু তার ঐতিহ্য ইতিহাস আছে। এই দুইটা বইতে সেটা পাবে। পরিশেষে আমি কনক সম্বন্ধে কিছু বলি। কনকের জন্ম এমন গ্রামে, যে গ্রামে সর্বপ্রথম বৌদ্ধ চর্চা হয়েছে। 3 মহাত্মা, এখানে এক মহাত্মা নাতি আছে, ধর্মরাজ পণ্ডিত, উত্তমের দাদু, তারপর হচ্ছে সর্বানন্দ বড়ুয়া, তারপর হচ্ছে কি আমাদের ডাক্তার রামচন্দ্র বড়ুয়া। এখন নবীন সেন লেগেছে অমিতাভ। সৌবন্ত বলছে কি তোর সত্য করতে বলবে আমাকে, আমি জানি তো বলবে আমাকে, আমি শর্ট করতে আমি বক্তৃতা করিনি। তখন বলছে কি বলে, তখন তো বলছে কি আপনি অমিতাভ লিখেছেন, তাকে দেখালো, আচ্ছা ঠিক আছে। তখন তুমি কি নাম দিলেন? জগৎজ্যোতি। বুদ্ধ অমিতাভ নয়, বুদ্ধ জগৎজ্যোতি, এই জগৎজ্যোতি। কারণ সেই দেশের সন্তান হচ্ছে কনক বড়ুয়া। কনক মানে কি? বল বল, শোনা শোনা। হি ইজ আওয়ার গোল্ডেন বয় অফ বাংলাদেশ বুদ্ধিস্ট কমিউনিটি, কনক বড়ুয়া। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। এই কনক বড়ুয়া আমার ভাগিনা, দেবপ্রিয় আমার ভাগিনা, রঞ্জিত আমার ভাগিনা। ওদের বাবা আমার ভগ্নিপতি রবীন্দ্র বড়ুয়া, আমার অভিভাবক। আমার পদার সঙ্গে আসার জন্য ওনার আশীর্বাদ আছে, আমার পদার সঙ্গে ব্যাপ্তির জন্য ব্যাপ্তির আশীর্বাদ আছে, এবং আমার সাহিত্য কর্মের জন্য আমি তাকে সহসা উৎসাহ দিই। ও সহসা উৎসাহ দিই, ভেরি গুড বয়। গবেষক, সংগ্রাহক, অধ্যাপক, দেশক এবং ভাষক, একটা মানুষের এতগুলো গুণ থাকতে পারে না। তাকে আশীর্বাদ করে তার ওই 2টা বইতে আমি ছিলাম। আমি একটা বইতে প্রিসাইড করেছি, একটা বইতে চিফ গেস্ট ছিলাম, ও ডাকাতে। সেই 2টা বইতে আজকে মনে পড়ে, আজকে উনি নাই। আমাদের সংগঠনের মধ্যে তিনি বাংলাদেশের সভাপতি, তিনি সেখানে ছিলেন। সেই হিসাবে উনি এইটা যথেষ্ট হবে বাংলাদেশ বৌদ্ধ সভাপতি করে আসবেন। ঠিক সেই আজকে বুদ্ধ প্রেমান্ত করে এসছেন সবাইকে আমি যাচ্ছি। তো আমি আমার বক্তব্যের জন্য আমি ছিল, আমি শুধু বলি দিকে আমি বুদ্ধ হব, আমি জ্ঞানী হব, আমি দেব মৃত্যু বরণ করবো। এবং হে কনক, তোমার জীবন আরো মহিনার হোক। তুমি আমার গর্ব, তুমি আমাদের গর্ব, তুমি দেশের গর্ব, সমাজের গর্ব। তোমাকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। প্রধান অতিথির ভাষণ, প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর অনুপম সেন, মাননীয় উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। আমি এবং উনি একই সময়ে চট্টগ্রাম কলেজে ছিলাম। উনি সম্ভবত 4th ইয়ারে, আমি 1st ইয়ারে। তো যাই হোক, এখানে আজকের এই যে 2টি গ্রন্থের উপর যে আলোচনা, 2টি সংকলিত গ্রন্থ, অসাধারণ।
ভাবে সংকলন করা হয়েছে। এই আলোচনা সভার পরম শ্রদ্ধেয় সভাপতি তদন্ত বুদ্ধপ্রিয় মহাথির এবং উদ্বোধক মহামান্য ভারপ্রাপ্ত সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং ডক্টর প্রণব বড়ুয়া সম্পর্কে তো আমি আগে বললামই, এবং প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, উনি আমার সহকর্মী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যদিও বয়সে আমার থেকে অনেক ছোট, এবং বিশিষ্ট পদার্থবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব মিস্টার PR বড়ুয়া, অবসরপ্রাপ্ত ডিআইজি, এবং প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ কেন্দ্রীয় কমিটি, এবং রাশেদ রৌফ, তিনি এখানে নেই, তার বক্তব্য দিয়ে তিনি চলে গেছেন, আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, এবং যিনি উপস্থাপন করেছেন তিনিও আমার মেয়ের মতোই, এবং তাকেও আমি চমৎকারভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ এবং বিরগ্ধ ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, আপনারা যারা আছেন সবাইকে আমার বড়দিনের শুভেচ্ছা জানাই। কারণ আজকে বড়দিন, 25শে ডিসেম্বর, আরেকজন মহামানবের জন্মদিন, যীশু খ্রিস্ট। তিনিও একজন মহামানব, যিনি মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। প্রফেসর কনককান্তি বড়ুয়ার গ্রন্থ দুটি আমি কিছু কিছু জায়গায় গভীরভাবে পড়েছি, কিছু কিছু জায়গায় চোখ বুলিয়ে গেছি, কারণ দুটোই বৃহৎ গ্রন্থ, এবং তার এসো হে অমিতায়ু বুদ্ধ এবং চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন, আমি বলবো দুটি অসাধারণ সংকলন। বিশেষভাবে যে এসো হে অমিতায়ু বুদ্ধ, বুদ্ধ এই খালি এই যে এই উপমহাদেশের তিনি নন, তার জন্ম এই উপমহাদেশে, কিন্তু তিনি তো সারা বিশ্বে। বুদ্ধের নাম শোনেননি এমন তো কেউ এই বিশ্বে লেখাপড়া জানেন, ধর্ম নিয়ে চর্চা করেন, ধর্মর কথা বাদ দিই, যিনি এথিক্স নিয়ে চর্চা করেন, ন্যায় সম্পর্কে চর্চা করেন, জীবন মার্গ সম্পর্কে চর্চা করেন, জীবনকে এইভাবে চালাতে হবে, তারা সবাই বুদ্ধের চরণে প্রণত। রবীন্দ্রনাথ, বারবার রবীন্দ্রনাথের কথা উঠে আসে আমার বিবেচনায়। ডক্টর উজ্জ্বল বলছিলেন উত্তম বাঙালি কবি, আসলে রবীন্দ্রনাথ তো বাঙালি কবি নন। রবীন্দ্রনাথ অনেক বড় কবি, বিশ্বে সম্ভবত আমি যত লেখা পড়েছি, যত কবিদের লেখা পড়েছি, তার সমকক্ষ কবি শেক্সপিয়ারকে যদি বাদ দিই, শেক্সপিয়ার মুখ্যত নাট্যকার, কিন্তু শেক্সপিয়ার একজন অসাধারণ লেখক, এমন সব চরিত্র সৃষ্টি করেছেন বলতে গেলে প্রায় একটির সঙ্গে একটি কোনো মিল নেই নাটকে, এবং মানুষের অন্তরে যে গভীরে তিনি ঢুকেছেন তারও কোনো তুলনা হয় না। তাকে বাদ দিলে বিশ্বে আর দুজন মহাকবি রয়েছেন, একজন গ্যাটে জার্মানির, আরেকজন হুগো ফ্রান্সের। তাদের সমকক্ষ কবি হলেন রবীন্দ্রনাথ, তার
বিশাল ব্যাপ্তির জন্য এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ লেখেননি। উপন্যাস, ছোট গল্প, গীতি কবিতা, গীতিনাট্য, নৃত্যনাট্য, রূপক নাটক, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ পদচারণা করেননি। সেই রবীন্দ্রনাথ বুদ্ধকে, যেটি আমার বরিষ্ঠ ডক্টর প্রণব বড়ুয়া বলছিলেন, অন্যরাও বলেছেন যে বুদ্ধকে তিনি সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব বলেছেন। এবং তার অসাধারণ কয়েকটি গ্রন্থ, যেমন তার চণ্ডালিকা, যেটি হওয়ার কথা ছিল, অসাধারণ একটি নৃত্যনাট্য। তার শ্যামা, যেটি শেষ হচ্ছে অসাধারণ একটি লাইন, একটি কবির গান দিয়ে, ক্ষমিতে পারিলাম না যে ক্ষম হে মম দীনতা পাপী জনশরণ প্রভু। পাপী জনশরণ প্রভু হলেন বুদ্ধ, কিন্তু যে ক্ষমিতে পারিলাম না যে ক্ষম হে মম দীনতা পাপী জনশরণ প্রভু, সেই পাপী জনশরণ প্রভু হলেন বুদ্ধ। নবীন সেনের কথা বলেছেন প্রণব, যে এই চট্টগ্রামের রাউজানেরই নবীন সেন, সেই নয়াপাড়ার, তিনি সেই ছোটবেলায় পড়েছিলাম, আজও ভুলিনি। একদিন নিরঞ্জনে মনোহর পুরোদ্যানে সিদ্ধার্থ ভাবিতেছিলা বসি অন্য মন, যে এই সিদ্ধার্থ অমিতাভ নিয়ে তিনি যে কাব্যটি লিখেছেন সেটিও একটি অসাধারণ। সেখান থেকেও কিছু বোধহয় এখানে তুলে দেওয়া যেত আমি মনে করি। খালি কি আমরা জানি, এখানে আমি বলবো এই গ্রন্থে কনক অধ্যাপক কনক যে বুদ্ধের উপরে বাংলা ভাষায় বুদ্ধকে, মহামানব বুদ্ধকে শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষায় সব, প্রায় বলতে গেলে সব বড় লেখকের লেখায় তিনি অন্তর্ভুক্ত করেছেন, কিছু সামান্য কিছু বাদ গেছে। ঠিক তেমনি আমি বরঞ্চ বলবো তার যে চর্যাপদ গ্রন্থটি খুবই চমৎকার, অসাধারণ হয়েছে। সব মূল্যবান, যাদের লেখা পড়া উচিত চর্যাপদ সম্পর্কে, সবাই লেখা অন্তর্ভুক্ত করেছেন। তবে হয়তো তিনি ইংরেজি হলেও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওডিভিএল থেকে সেই অংশটুকু অন্তর্ভুক্ত করতে পারতেন বাংলায় হলেও, যে অংশে সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে চর্যাপদ ও দোহা, বিশেষভাবে চর্যাপদ, এ হলো প্রথম বাংলা ভাষার প্রথম উদাহরণ। আপনারা বলতে পারেন বাংলা ভাষার আবার কি, ভাষা আবার প্রথমে কিভাবে আসে? ভাষাও কিন্তু বিবর্তিত হয়ে আসে। যেমন আজকের আমাদের এই বাংলা ভাষাকে বলা হয় ইন্দো ইউরোপিয়ান গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ইন্দো মানে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান মানে ইউরোপীয়, একই গোত্রের ভাষা। এখন বৌদ্ধচর্যা এটা কোন গ্রুপের, সেটা আসার আগেই কেন ইন্দো ইউরোপিয়ান বললেন? কে বললেন? বলেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। তিনি তখনকার ইংরেজ প্রবর্তিত প্রথম সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রধান বিচারক হিসেবে আসেন। প্রথম প্রধান বিচারক ছিলেন ইলাইজা এম পেসার, যিনি নন্দকুমারের ফাঁসি দিয়েছিলেন। দ্বিতীয় যিনি আসলেন স্যার উইলিয়াম জোন্স, অসাধারণ পণ্ডিত, যিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন। তিনি পারস্য এবং বাংলা ভাষা, সংস্কৃত ভাষা দুটো থেকেই অনুবাদ করেছিলেন। তিনি পারস্য থেকে, পারস্যের কবি হাফেজ, রুমি, জামি, এদের থেকে, বিশেষভাবে হাফেজ থেকে, তিনি দেওয়ানি হাফেজ থেকে অনুবাদ করেছিলেন। এবং অনুবাদ করেছিলেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, যেটি পড়ে গ্যাটে, সেই মহাকবি গ্যাটে, জার্মান, যার কথা আমি একটু আগে বললাম,
সেই জ্ঞাতি যিনি মুগ্ধ হয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ তার প্রাচীন সাহিত্যে সেই জ্ঞাতের বাণী সেখানে উদ্ধৃত করেছেন রবীন্দ্রনাথ। সেই উইলিয়াম জোন্স দেখালেন যে উনি পড়াশুনো করেছেন, সংস্কৃত পড়েছেন, ফার্সিও পড়েছেন। তিনি দেখলেন ফার্সির সঙ্গে সংস্কৃতের রুটই যখন গেলেন, আপনারা যদি পালি ভাষা পড়েন, পালিরও যদি যেতে যান, তাহলে দেখবেন যে বাংলার সঙ্গে ইংরেজির বহু শব্দের অসাধারণ মিল। সেই জন্য বাংলাও ইন্দো ইউরোপিয়ান গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেসের মধ্যে পড়ে, যেমন সংস্কৃত, যেমন মাদার মাতৃ, ফাদার পিতৃ, ব্রাদার ভাতৃ, সিস্টার শ্বশ্রী, কিন জ্ঞাতি, এরকম যদি আমি উদাহরণ দিতে থাকি, এরকম অসংখ্য শব্দ পাবেন যেগুলোর মূল এক। ব্রাদার ভাতৃ, মাদার মাতৃ, উনি অবাক হলেন রুটস যখন তিনি ঘাটলেন তখন। সেরকম এই যে ওডিভিএলে যখন সুনীতি চট্টোপাধ্যায় সেই 1907 সালে আপনারা শুনেছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সেই বৌদ্ধ চর্যাপদ নিয়ে এসেছিলেন, 1917-তে তিনি সেটা প্রকাশ করলেন। 1920-এ কিন্তু বিজয়চন্দ্র মজুমদার এই গ্রন্থটির কথা আমাদের উল্লেখ করেছেন, আমার ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া উল্লেখ করেছেন বিজয়চন্দ্র মজুমদার এই গ্রন্থটির কথা। গ্রন্থটি আমার কাছে ছিল। ইনফ্যাক্ট আমি একজনকে বাংলার অধ্যাপক মুস্তাফাকে আমার কাছে যখন চাইলে আমি বইটি দিয়ে দিয়েছি। আমি এই বইটি কিনেছিলাম কলকাতার রাস্তা থেকে, কলেজ স্ট্রিট থেকে, বিজয়চন্দ্র মজুমদার হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বিজয়চন্দ্র মজুমদার ছিলেন স্যার আশুতোষ 1919 সালে বিশ্বে যখন প্রথম একটি বাংলা বিভাগ খোলা হয়, বিশ্বের বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলা ভাষা বিভাগ খোলা। আপনারা ভেবে দেখুন 1919 সালে, তার আগে বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হতো না, বাংলা ভাষার চর্চা হতো না। 1919 সালে সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলা ভাষা খুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ, এবং সেই বিভাগে 4 জন শিক্ষক তিনি নিয়ে গেছিলেন। তার মধ্যে একজন হলেন বিজয়চন্দ্র মজুমদার, একজন চট্টগ্রামেরই শশাঙ্ক মোহন সেন, আরেকজন কবি ভাস্কর শশাঙ্ক মোহন সেন, যিনি আধুনিক বাংলা তুলনামূলক সমালোচনা সাহিত্যের জনক যাকে বলতে পারেন, আর দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্যের, আর হলেন যে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই 4 জন। এর কিছুদিন পরে শহীদুল্লাহ যোগ দিয়েছিলেন, কিন্তু শহীদুল্লাহ পরে চলে যান। ডক্টর শহীদুল্লাহ তিনি পরে কলেজে চলে যান, তারপরে কলেজ থেকে তিনি আবার ঢাকায় আসেন। এইভাবে তিনি কোথাও স্থির হয়ে থাকেননি। শেষ জীবনে অবশ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিলেন। আমি এই বিজয়চন্দ্র মজুমদার, তারও একটা অবদান রয়েছে। তো আমি বুদ্ধ সম্পর্কে বলতে গেলে, এবং বুদ্ধি সম্পর্কে যেখানে যা লিখেছেন, আমাদের ডক্টর প্রণব বড়ুয়া অনেক কথা বলেছেন বুদ্ধ সম্পর্কে। বুদ্ধ সম্পর্কে তো বলে শেষ করা যাবে না। বুদ্ধর যে অশোক সম্পর্কে বলতে, যে H.G. ওয়েলস তার আউটলাইন অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে, এটা উনি কনকবাবু কোনো একটি লেখায়, কনকবাবুর যে সংকলন করেছেন তার কোনো একটি লেখায় H.G. ওয়েলসের কথা রয়েছে। H.G. ওয়েলস তার অ্যান আউটলাইন অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে, বইটির নামটা বাংলায় বোধহয় একটু ভুল হয়েছে আমার মনে হয়, একটু দেখে নেবেন, কনকবাবুর কাছে আমার আবেদন রইল। বইটার নাম হলো অ্যান আউটলাইন অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, আমি পড়েছি। সেখানে H.G. ওয়েলস বলেছেন যে অশোক, যিনি বুদ্ধের বাণী প্রচার করেছিলেন, অশোককে বিশ্বের যত লোক চেনে এবং
যত লোক তার নাম শুনেছিল এখনো জানে যে শার্লেমেন, যিনি হোলি রোমান এম্পায়ার প্রতিষ্ঠাতা ছিলেন 800 খ্রিস্টাব্দে, যাকে পোপ অভিষিক্ত করেছিলেন রোমান সাম্রাজ্যের পতনের পর, আবার যাকে হিসাবে, সেই শার্লেমেন থেকে ইউরোপে শার্লেমেন অত্যন্ত প্রসিদ্ধ, বা কনস্ট্যান্টাইন, যিনি কনস্টান্টিনোপল শহরটির প্রতিষ্ঠাতা এবং যিনি প্রথম রোমান সম্রাট হিসাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এই জন্য সর্বত্র বিখ্যাত কনস্ট্যান্টাইন। এইচজুয়েলস বলেছেন কনস্ট্যান্টাইন বা শার্লেমেন থেকে অনেক বেশি লোক অশোকের নাম জানে, মহামতি অশোক, কারণ তিনি একমাত্র বিশ্বের একমাত্র রাজা বা সম্রাট যিনি যুদ্ধ জয়ের পরে যুদ্ধের কথা আর বলেননি। তিনি বলেছেন প্রেমের কথা, তিনি বলেছেন মানুষকে ভালোবাসার কথা, এবং সেটা এই যে প্রবন্ধগুলো কনকবাবু অন্তর্ভুক্ত করেছেন, প্রত্যেকটি প্রবন্ধের মধ্যে এত চমৎকারভাবে ফুটে উঠেছে যে এত অসাধারণ সব প্রবন্ধ উনি করেছেন এই বইতে। আপনারা যারা এখানে আছেন আমি তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই সেগুলো পড়বেন। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো এই যে খালি বুদ্ধকে যে এরা ভালোবেসেছেন তাই নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আন্দ্রেজিদ, আপনারা শুনেছেন কিনা জানি না, ফরাসি ঔপন্যাসিক, যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, আন্দ্রেজিদ, তিনি আরেকজন মহৎ সাহিত্যিক, অসাধারণ ঔপন্যাসিক, দস্তয়েভস্কির উপর সরবোন বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় আন্দ্রেজিদ বলেছেন যে আমার মতে দস্তয়েভস্কি বিশ্বের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক এবং তার ইডিয়ট সর্বশ্রেষ্ঠ উপন্যাস। আমারও তাই মনে হয়। আমিও দস্তয়েভস্কির উপন্যাস পড়ে আমার মনে হচ্ছে আমি যে কথাটি শেক্সপিয়ার সম্পর্কে বলছিলাম সে কথাটি আমি দস্তয়েভস্কি সম্পর্কে বলতে চাই। বিশ্বের আর কোনো উপন্যাসিক নেই বোধহয় যিনি মানব চরিত্রের এত গভীরে ঢুকতে পেরেছেন। দস্তয়েভস্কি লেখা যখন আমি পড়ি, তাঁর ইডিয়ট যখন আমি পড়েছি, তখন আমি এত অভিভূত হয়েছি, আমার মনে হয়েছে আমি আমার নিজেকে চিনি না, আমি জানি না মানব চরিত্র কত গভীরে যেতে পারে সে সম্পর্কে আমি জানি না। আমার মনে হয়েছে সেই দস্তয়েভস্কি সম্পর্কে আন্দ্রেজিদ বলতে যে বলেছেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব চরিত্র উপন্যাসের চরিত্র দস্তয়েভস্কি সৃষ্টি করেছিলেন প্রিন্স মিশকিনের মধ্যে। এবং আন্দ্রেজিদ বলছেন প্রিন্স মিশকিনের মধ্যে আমি একই সঙ্গে, আজকে ক্রিসমাস, দস্তয়েভস্কি বলছেন আমি প্রিন্স মিশকিনের মধ্যে বুদ্ধের করুণা, শব্দটা ভেবে দেখুন, কম্পেশন, বুদ্ধের করুণা এবং যীশু খ্রিস্টের ভালোবাসা, ক্রাইস্টের ভালোবাসা, এই দুইয়ে মহামিলন দেখেছি। যে কোন চরিত্র না প্রিন্স মিশকিন চরিত্রের মধ্যে। আমারও তাই মনে হচ্ছে যে করুণা, রবীন্দ্রনাথ তো বারবার করুণার কথা বলেছেন। সেই যে পূজারিণী কবিতাটা আপনার যে যদি কেউ পড়ে থাকেন, সেই সন্ন্যাসী উপগুপ্ত সেই ইয়েতে, এবং সেই যে বাসব দত্তা, সে যখন সেই বসন্ত আক্রান্ত, তখন সেই সন্ন্যাসী উপগুপ্ত বলেছেন যে আজকে সব হয়েছে, তোমাকে আমি নিয়ে যাব। এরকম অনেক, খালি কি রবীন্দ্রনাথ খালি কি রাইস ডেভিস জাতকের গল্প অনুবাদ করেছেন, কত জায়গায় যে বুদ্ধ ছড়িয়ে গেছেন তার ইয়ে নেই। কারণ বুদ্ধ মানুষকে, আমি তার তত্ত্বের গভীরে তিনি দেবতা কি মানব সে কথার ইয়েতে যাব না। হীনযান মহাযান, হীনযানরা তাকে কিভাবে দেখেছে, মহাযানরা তাকে দেবতা হিসাবে মানতে চেয়েছে,
বা মেনেছে বোধহয় মাঝে মাঝে, এসবের ব্যাপারেও আমি কিছু যাব না। আমাদের জয়দেব, কবি জয়দেব, তিনি কিন্তু তাকে অবতার বলেছেন। এই যে বলেছিলেন যে অবতার কিনা, যে বুদ্ধকে দশম অবতার বলেছেন জয়দেব তার গীত গোবিন্দে। কিন্তু এটুকু যে বুদ্ধের মহামানব হিসাবে তিনি মানুষকে বলেছেন, ওই যে বলেছিলাম যে যুদ্ধের পরে তিনি এই অদ্ভুত তার সেই ভালোবাসার বাণী, আপনারা সবাই জানেন সেই প্রসিদ্ধ উক্তি, নহি বেরেন বেরানি সম্মন্তিদ কুদাচন অবেরেন হি বেরানি এসো ধম্ম সনাতন। বুদ্ধ বলছেন কি, বৈরিতা দিয়ে অর্থাৎ শত্রুতা দিয়ে শত্রুতার জয় হয় না। নহি বেরেন ও বেরানি, আমার ভুল হতে পারে, যা আপনারা যারা পালি পড়েন তারা বলতে পারেন, নহি বেরেন ও বেরানি সম্মন্তিদ কুদাচন অবেরেন হি বেরানি এসো ধম্ম সনাতন। অবৈরিতার দ্বারাই অর্থাৎ প্রেম দিয়ে তোমাকে বৈরিতাকে জয় করতে হবে। এই কথা কে বলেছেন? বুদ্ধই চমৎকারভাবে বলেছেন। হয়তো তার সময় আরো অনেকে বলে থাকতে পারে, আমি জানি না। জৈনদের কথা, মহাবীরের কথা বলা হয়, নানাজনের কথা বলা হয়, কিন্তু আমাদের কাছে তার এই মহৎ বাণী আমাদের কাছে বারবার এসেছে। এবং যে কথাটি ওই যে আমাদের বলছিলেন যে বাংলা ভাষার প্রথম প্রকাশিত বুদ্ধের সেই চর্যাপদের মধ্যে দিয়ে ভূষক বাঙালি ভৈলি, আমাদের ডক্টর প্রণব বড়ুয়া যে বললেন, ভূষক বলেছিলেন যে বাঙালি ভৈলি, আমি বাঙালি হলাম। এবং এই বাঙালি শব্দটি তো ভূষক কি বললেন। এবং ওই যে উনি আরেকটি ইয়েটা করেছেন যে যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না, খালি এইটুকু বলবো, এই যে বাংলা ভাষা, আজকে আমরা আমাদের এই বাংলা ভাষা নিয়ে গর্ব করি। বাঙালি প্রথম যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, বাঙালি প্রথম বিশ্বে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই বাংলা ভাষা কিন্তু এই বৌদ্ধ সিদ্ধাচার্যদের হাত দিয়েই ধীরে ধীরে গড়ে উঠেছে। এবং বাঙালি সবসময় গানের দিকে ছুটেছে। সেই জন্য আমার বন্ধু, আবার ওর নাম ভুলে গেছি, ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, উনি যে বললেন যে গান, অনেকগুলো গানের কথা বললেন যে কোন গানের মধ্যে স্থাপিত হয়েছে। অবশ্য এগুলোই প্রথম গান নয়, রাগ রাগিনী নয়। কারণ রাগ রাগিনী আপনারা যদি ভরতের নাট্যশাস্ত্র পড়েন, ভরতাচার্যের অনেক আগের সেই খ্রিস্টীয় দ্বিতীয় শতক বা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে, তার কালটা পুরোপুরি সেই ভরতের নাট্যশাস্ত্রে সেখানে বিভিন্ন রাগ রাগিনীর কথা রয়েছে। রাগ রাগিনী অনেক পুরনো, কিন্তু এটি ঠিক যেটা ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া বলেছেন যে বৌদ্ধ চর্যাপদের সবগুলোই গান, এবং বাঙালি সবসময় গান। এবং এই চর্যাপদের আগের যে গীত গোবিন্দের কথা বলছিলাম আমি জয়দেবের, সেই জয়দেবের গীত গোবিন্দেও কিন্তু গান, প্রত্যেকটি রাগে রাগিনীতে স্থাপিত। আমি ভেবে পাই না বাঙালি কেন সবসময় রাগ গানের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে জয়দেব কি এই বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বাংলায়। কারণ আমার একটা জিনিস মনে হয়, এটিও এই আমি যে চট্টগ্রামের এই তুলনামূলক সমালোচনা সাহিত্যের জনক শশাঙ্ক মোহন সেনের কথা বললাম, যার কথাটি সুনীতিশ কুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL উল্লেখ করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন যে জয়দেবের গীত গোবিন্দ সবগুলো একটা মিল আছে। আমাদের যে মিলটির কথা বলেছেন ডক্টর প্রণব বড়ুয়া, যে কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল, সেই চর্যাপদের কায়ারূপ তরুবর
কা তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল, কাল এবং পঞ্চমী ডাল এবং এই কাল, এই যে মিল, জয়দেবের কবিতাগুলোতেও আপনি যদি বিভক্তি চিহ্ন সরিয়ে দেন সংস্কৃতের, তাহলে সবগুলো বাংলা হয়ে যায়। চলসুখী কুঞ্জম শতবীর পুঞ্জম কা বা বসতি বিপিন বিতানে ত্যাজতি ললিত ধাম লুঠতি ধরণী তলে বহু বিলোপিত তব নাম। এই কবিতাগুলোর আপনি যদি বিভক্তি চিহ্ন সরিয়ে দেন সবগুলো বাংলা কবিতা হয়ে যায় এবং সবগুলো অন্তমিল। যেমন চর্যাপদের সবগুলো অন্তমিল, অসাধারণ একটি ব্যাপার। সংস্কৃত কিন্তু তা নয়, সংস্কৃতের মিল কিন্তু অন্তমিল নয়। সংস্কৃতে যেমন ধরুন কালিদাসের মেঘদূত যদি পড়েন আপনারা, সেখানে দেখবেন সেখানে অন্তমিল নয়, সেখানে মধুসূদনের মতো যে জ্যোতি যেখানে পড়ছে, যেখানে নিঃশ্বাস পড়ছে, সেখানেই মিলটি, অর্থাৎ ছন্দের মিল। যেমন যা কা তব কান্তা কষ্টে পুত্রা ইত্যাদি, বা এটা অবশ্য কালিদাসের নয়, এটা হলো শঙ্করাচার্যের, আমি ভুল করে বললাম। এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে কালিদাসের বা যে কোনো একজনের কবিতা, এমনকি যে মহাকবি অশ্বঘোষ যিনি বুদ্ধচরিত লিখেছেন এবং চর্যাচর্য বিনিশ্চয় নিয়ে এখানে যে আলোচনা করেছেন আমাদের কনকবাবু, তাদের অসাধারণ আমি বলে করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করি, কারণ অনেক সময় হয়ে গেছে, আপনারা সবাই উদ্গ্রীব হয়ে গেছেন যাওয়ার জন্য। আমি এইটুকু বলি যে যে কনকবাবুর এই দুটি গ্রন্থ আকর গ্রন্থ হিসাবে, কারণ কোনো একটি গ্রন্থে বুদ্ধের উপর এতগুলো অসাধারণ প্রবন্ধের সমাহার ঘটানো হয়নি। এই সংকলনটি আমি অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষা করব, যেমন আমি যত্নের সঙ্গে রক্ষা করব তার চর্যাপদ গ্রন্থটি। আপনাদের সবাই কাছে অনুরোধ রইল যে আপনার এই গ্রন্থটি উল্টে পাল্টে দেখবেন। এই গ্রন্থ বহু পঠিত হোক, বহু নন্দিত হোক, এই কামনা করে আমি অধ্যাপক কনক বরণ বড়ুয়াকে আমার অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই সুখে থাকুন, সমস্ত জীব সুখী হোক, শান্তি পাক, এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জ্ঞানী লোকেরা নিজেদের জীবনকে ধূপের মতো জ্বালিয়ে সৌরভ দান করছে, চন্দনের মতো ক্ষয়ে ক্ষয়ে শান্তি দিয়েছেন। প্রাণীর জীবন রক্ষার জন্য অক্সিজেন যেমন অপরিহার্য, তেমনি ত্রুটিশীল প্রগতিশীল আদর্শ সমাজ বিনির্মাণের জন্য প্রাজ্ঞ বিদগ্ধ গুণী মানুষের কোনো বিকল্প নেই। আমাদের তেমনি এই মঞ্চে অনেক গুণী মানুষের সমাবেশ ঘটেছে। আমি সকলের কাছে অনুরোধ করব, এই গুণী মানুষ যেন আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন, সকলে প্রার্থনা করবেন। কারণ ওনাদের কাছ থেকে আমরা যে উপকৃত হব, মনে হয় না ওনাদের সমকক্ষ কেউ আসতে পারবেন এর মধ্যে। কাজেই আপনারা ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন, সবাই সুস্থ দেহে দীর্ঘজীবন লাভ করুন এবং সকলে করোনামুক্ত হোক। সুধী সমাবেশ, আমরা প্রকাশনা উৎসব তরফ থেকে আপনাদের জন্য কিছু খাবার আয়োজন করেছি। আপনারা খাবারটি খেয়ে অবশিষ্ট যদি কিছু থেকে থাকে বক্সের ভিতর রেখে দেবেন এবং যাওয়ার সময় বক্সটা যথেষ্ট নির্দিষ্ট স্থানে, যেখানে ময়লা আবর্জনা ফেলার বাক্স আছে, ওখানে ফেলে দেবেন। আপনাদের কাছে আমি বিনোদ অনুরোধ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের আমরা একদম শেষ প্রান্তে চলে এসে সম্পাদকের অভিব্যক্তি এবং এরপরে আমাদের সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আপনারা কিছুক্ষণ ধৈর্য সহকারে বসুন এবং প্রকাশন উৎসব তরফ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি। এখন সম্পাদকের অভিব্যক্তি আমাদের প্রকাশ করতে আসছেন প্রফেসর ডক্টর কনক বরণ বড়ুয়া। আজকের প্রকাশনা উৎসবের পরম শ্রদ্ধেয় উদ্বোধক, মহামান্য সংঘনায়ক, পণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়, পরম সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি,
স্বনামধন্য সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর অনুপম সেন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমাগত সুধীবৃন্দ, প্রথমে আমার যথাযোগ্য বন্দনা, বিনম্র শ্রদ্ধা, মৈত্রময় শুভেচ্ছা গ্রহণ করুন। মহাকারণিক বুদ্ধ ভারতবর্ষকে স্থাপন করলেন বিশ্ব সভ্যতার ইতিহাসের উজ্জ্বলতম ঐশ্বর্য হীরকময় জ্যোতির মশালদারির গৌরবোজ্জ্বল আসনে। এই সুধাময় কর্মযজ্ঞ যিনি এককভাবে সমদা করে গেছেন, তিনি মহামৌনী ঋষি চক্রবর্তী বুদ্ধ কেশরী তথাগত গৌতম বুদ্ধ। তিনি বিশ্ব সভ্যতার অসীম মহাকাশের অসংখ্য নক্ষত্র নিহারিকা কুঞ্জে শান্ত মাধুর্যে মহিয়ান। আমাদের প্রিয় বিশ্ব চরাচর জননী বসুমতী ধন্য হয়েছে এমন একজন মহামানবকে জন্ম দিতে পেরে। ভগবান বুদ্ধ ছিলেন করুণা ঘনমূর্তি, বিশ্বের সমস্ত করুণা ঘনীভূত হইয়াই যেন তার জ্যোতির্ময় দিব্য দেহখানি গড়ে তুলেছিল। তার এই করুণার ক্ষেত্র শুধু বিশ্ব মানবের ভিতরেই সীমাবদ্ধ ছিল না, নিখিল জীবকোটির ভিতরে নিঃসমভাবে পরিব্যাপ্ত ছিল। বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা বৌদ্ধ চর্চা দিয়ে শুরু, অর্থাৎ বাঙালি জাতিসত্তার প্রতিষ্ঠা বৌদ্ধ চর্চা দিয়ে শুরু। তৎপর বাংলায় কি ঘটে গেল তা বলার সময় এখন না এলেও পূর্বের সূর্য অস্ত পাটে গেল একথা বলা যায়। তারপর ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত মধ্যযুগের অদ্ভুত আধারে সদ্ধর্মের আলো নিভে গেল। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার পর থেকে আমরা আবার বৌদ্ধ চিত্তবৃত্ত উদ্ঘাটিত হতে থাকল। রাজা রাজেন্দ্রলাল মিত্র, এডউইন আর্লন্ড, রিস ডেভিস, জেমস প্রিন্সেস প্রমুখ গবেষক এবং চিন্তাবিদগণ ভারতকে দিলেন এক নতুন চমক। তারপর সংগঠিতভাবে বৌদ্ধরা এগোতে থাকে অনাগারিক ধর্মপাল আর কৃপাসরের নেতৃত্বে। আজকের প্রকাশিত সংকলন গ্রন্থ এসো হে অমিতায় বুদ্ধ বইতে প্রায় ৩০০ বৎসরের মহামতি বুদ্ধের আলোকনন্দিত মহিমার প্রবন্ধ সংকলন, একটি প্রায় অন্ধকার ধূসর জগতের নানা কথা ইতিহাসের অবলুপ্ত অতীত থেকে চোখের সামনে ভেসে উঠেছে। উপমহাদেশের বঙ্গীয় সাহিত্য পরিষদের সুযোগ্য সভাপতি কীর্তিমান সাহিত্যিক ডক্টর বারিদেবরণ ঘোষ যথার্থভাবে বলেছেন, বুদ্ধ চর্চার অসীম প্রেরণা এবং অধিকার নিয়ে যারা বিবিধ রচনায় তাকে স্মরণ করে চলেছেন, তাদের সে চর্চা যে একটি চর্যায় পরিণত হয়ে চলেছে, যা প্রায় মহাপদ্মায় হরপ্রসাদ শাস্ত্রীর ভাষায় হাজারো বছরের পুরানো। সেই সহস্রাব্দাধিক মননশীলতার একটি নিবন্ধকৃত রূপ দান করেছেন। সূচিপত্রটি মাত্র পাঠ করলে কোন অবস্থানের লেখকরা বুদ্ধ প্রসঙ্গ নিয়ে ভাবনা করেছেন, তাদের ভাবনার বিষয় বৈচিত্র্যই বা কত শাখা প্রসারী। প্রস্তুত বাংলা ভাষায় বৌদ্ধ ভাবনার কোষগ্রন্থে পরিণত হয়ে পড়েছে এই নিষ্ঠিত সংকলনটি। মানব প্রেমিক শুধু অমিতাভ নন, রবীন্দ্রনাথের ভাবনায় তিনি অমিতায়ু, শুধু আয়ুষ্মান নন। অমিতায়ু নিয়ে রচিত প্রবন্ধ সংকলনটি কনকাব হয়ে অমিত আয়ুর অধিকারী হবে, এই অনুভবে আমি পুলকাব। কোট আনকোট। বিংশ শতাব্দীর প্রারম্ভিক কালে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগান্তকারী আবিষ্কার আমাদের ভাষা ও সাহিত্যের ইতিবৃত্তে উল্লেখযোগ্য। চর্যাপদের ভাষা বাংলা ভাষার অদ্যাবধি আবিষ্কৃত আদিমতম রূপ। চর্যাপদের ভাষা অস্পষ্ট, দুর্বোধ্য। সেই কারণে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা ভাষা। গৌহ্য সাধনার পদ্ধতি এবং অনুভূতিকে প্রকাশ করবার জন্য প্রাচীন ও মধ্যযুগের গৌহ্য সাধক সম্প্রদায় যে ভাষা ব্যবহার করতেন তারও একটি প্রহেলিকাময় বৈশিষ্ট্য ছিল। তন্ত্রের সাধনা অনেকাংশ গৌর
এবং গুহ্য। এই সাধারণ লোকের হাতে পড়েও কোনো বিকৃতি লাভ না করে এই জন্য এই পারিভাষিক সন্ধ্যা ভাষার ব্যবহার। বৌদ্ধ ধর্মের নানা অভিব্যক্তির পরিচয় এই চর্যাপদের মধ্যে ছড়িয়ে আছে বলে যারা ধর্ম বিষয়ে গবেষণাকারী তাদের কাছে চর্যাপদের মূল্য অপরিসীম। চর্যার কবিরা যুক্তিবাদী ও মননধর্মী গুহ্য সাধক ছিলেন বলে উপমা এবং রূপকের ব্যবহারে চমকপ্রদ দক্ষতার পরিচয় দিয়েছেন অতলান্তিক নিপুণতায়। তাদের রচনা শৈলী শিল্প সৌকর্যের অভিমুখী, তাদের বাকৃতি সংক্ষিপ্ত অথচ নিগূঢ় অর্থবাহী। চর্যাপদের লৌকিক জগৎ, উপমা ও রূপক, মানবপ্রেমিক অবজ্ঞবাদী ধর্মমত, ভাষাগত বিশেষত্ব, অনুবৃত্তি এক পুষ্পিত মার্গের চিত্ত উপস্থাপন করে। এর আলংকারিক, ভাষিক, কাব্যিক ও দার্শনিক প্রবণতায় রয়েছে কালোত্তর সেই লক্ষণ যা বিভাসী ও বিজাতি হৃদয়কে অভিভূত করে। চর্যার প্রভাব সঞ্চারী বহু স্তরে অর্থের ব্যঞ্জনা, গভীর কাব্যবোধ, উপমা ও রূপকের আশ্রয়ের প্রকাশের জটিলতায়, আর এর আত্মা সতত স্পন্দিত কাব্যের সৌন্দর্যবোধে। চর্যাপদ শুধু আদি ও বৈভবে নয়, এর আলংকারিক নৈপুণ্য এবং বাচনিক কুশলতা বাস্তব বিভ্রমকে অভিন্ন কররেখায় দার্শনিক প্রতীতি বয়ানে কাল উত্তীর্ণ হয়ে উঠেছে। চর্যার কবি যখন উদক ছান্দ জিম ও সাচনা মিচা, জলের চাঁদ যেমন না সত্য না মিথ্যা, তখন আধুনিক জীবনানন্দ, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তীর কবিতার উপমা উৎপ্রেক্ষাকে এক জ্বালান্তিক দোতনায় উদ্ভাসিত করে। আমি একটু শেষ করছি। এই সংকলন গ্রন্থের প্রথম অংশে আমার চর্যাপদ বাঙালি জ্যোতিলব্ধ প্রথম চিত্ত সম্পদ, দ্বিতীয় অংশে হরপ্রসাদ শাস্ত্রীর 1000 বছরের পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান দোহা, তৃতীয় অংশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের বরেণ্য অধ্যাপক অতীন্দ্র মজুমদারের চর্যাপদ, চতুর্থ অংশে ডক্টর নির্মল দাসের চর্যাকৃতি পরিক্রমা, পঞ্চম অংশে ডক্টর শশীভূষণ দাশগুপ্তের দার্শনিক তত্ত্ব, ষষ্ঠ অংশে পণ্ডিত জ্যোতিপাল মাহাতের চর্যাপদ, সপ্তম অংশে ডক্টর সুকুমার সেনের চর্যাগীতি পদাবলী, অষ্টম অংশে ডক্টর মোহাম্মদ আব্দুল হাইয়ের চর্যাগীতিকা সন্নিবিষ্ট হয়েছে। পূর্বোক্ত মহামনীষীবৃন্দ যাদের পুস্তক পাঠ করে ধন্য নিজেকে কৃতার্থ বোধ করেছি, তাদের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। গ্রন্থ সংকলনের সময় নানা জনে নানাভাবে আমাকে পরামর্শ দিয়েছেন আমাকেই উপকৃত বাধিত করার জন্য। এই পরিকল্পনায় প্রথম থেকে যাদের কাছে উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রী হেমেন্দ্র বিকাশ চৌধুরী, বরেণ্য কবি, সম্পাদক জগজ্যোতি, ডক্টর অনুপম সেন, স্বনামধন্য সমাজবিজ্ঞানী, উপাচার্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সত্যব্রত বড়ুয়া, প্রখ্যাত রম্য লেখক। আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বলার কিছু নেই। আজকের মঞ্চ উপবিষ্ট সম্মানিত উদ্বোধক থেকে শুরু করে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ অনেক সুন্দর করে ইতিহাস, লেখক এবং বই সম্বন্ধে বলেছেন। অনেক কিছু জানার আছে, শিখার আছে। আজকে শিখেছি, জেনেছি, কিন্তু বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি যে লেখক সম্বন্ধে, বই সম্বন্ধে বলেছেন, কতটুকু মনে রাখতে পেরেছি জানি না, কারণ বয়স হয়েছে, মেমোরি ফুল। তাই সবু চেষ্টা করেছি কিছুটা জানার জন্য। আজকের এই ইন্টেলেকচুয়াল সভায় আমাকে কেন সভাপতি করা হলো সেটা আমার বোধগম্য নয়। তবু যে সম্মান আমাকে আজকের কমিটিতে যারা আছেন দিয়েছেন, তার জন্য আমি গর্বিত, আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন
আমার একটু দেরি হয়েছে। কথা ছিল আমাদের প্রচার সংঘের যুগ্ম মহাসচিব আমাকে অনেক দিন আগে, প্রায় 2 মাস আগে আজকের অনুষ্ঠান সম্বন্ধে বলেছিলেন। আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে 25 ডিসেম্বর আমি অনুষ্ঠানে যোগদান করব। কিন্তু মাঝখানে আরেকটা অনুষ্ঠানের পরে গিয়েছিল, সেটা আশুলিয়াতে। আমার সেখানে যেতে হয়েছে আজকে সকালবেলায়। 3টা অনুষ্ঠান ছিল, একটা দামরাদিকে ক্রেডিট ইউনিয়নের অনুষ্ঠান এবং আশুলিয়া এবং আজকে চট্টগ্রামে। তো আমি 2টা অনুষ্ঠানে যোগদান করেছি, কারণ আমার যোগদান করতে হয়েছে, শেয়ার করতে হয়। প্রচার সংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ আমাকে যেই পদটা দিয়েছেন, সেই পদটা হচ্ছে সার্বজনীন। আমাকে যেতে হয়, শেয়ার করতে হয়। যদিও বা আজকে আমার অত্যন্ত আমাদের প্রচার সংঘের যুগ্ম মহাসচিব একটু রাগ করতে পারেন, আমি তাই আজকের অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট সবাই এবং আপনার সামনে যারা আছেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমিও শুধু একটা বলতে চাই, আমি ইতিহাস লেখক এবং বই সম্বন্ধে বলতে চাই না, শুধু একটুকু বলতে চাই যে আমাদের এখানে প্রথম সারির মধ্যে যারা বসে আছেন মঞ্চে, 3 জন কোভিড-19 আক্রান্ত ছিল। এত আমাদের প্রথমে আমি বলি, আমাদের যুগ্ম মহাসচিব প্রিয়বাবু কত সুন্দর করে, ভালো করে আমাদের মাঝে ফিরে আসলেন। আমাদের মহাসচিব প্রচার সংঘের PR বাবু, উনিও আক্রান্ত ছিলেন। আমাদের ডাক্তার উত্তম বাবু, উনিও আক্রান্ত ছিলেন। আপনারা সবাই জানেন, আমরা প্রার্থনা করেছি তাদের রোগ মুক্তি কামনার জন্য, এমনকি বুদ্ধগয়া বুদ্ধিদ্রম মূলেও প্রার্থনা করার নির্দেশ দিয়েছিলাম আমি সেই বুদ্ধগয়া বাংলাদেশ টেম্পলের সমস্ত ভিক্ষুদেরকে। আমার অত্যন্ত ভালো লেগেছে স্বাগত ভাষণ যিনি দিয়েছেন যুগ্ম মহাসচিব প্রিয়বাবু, এবং আমাদের PR বাবু যে ভাষণ দিলেন, আমাদের উত্তম বাবু যে ভাষণ দিলেন, আমার অত্যন্ত আনন্দ লেগেছে, ভালো লেগেছে। কারণ আমরা তো আপনারা জানেন 60-এর উপর বয়সে কোভিড-19 যদি কেউ আক্রান্ত হয় ফিরে আসে না, সচরাচর ফিরে আসে না, কিন্তু আমরা তাদেরকে আবার পেয়েছি। আমি আশীর্বাদ করে তাদের দীর্ঘজীবন কামনা করি। তাদের বিদ্যা, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা জাতির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সদ্ধমের জন্য, শাসনের জন্য দিয়ে দিতে পারেন। আমি বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি অনুপম বাবু, 1000বার নাম শুনেছি, কিন্তু সরাসরি সামনে দেখেছি বলে আমার মনে নেই। আমি প্রথমে মনে করেছিলাম আমাদের প্রয়াত নটরডেম কলেজের প্রিন্সিপাল বেঞ্জামিন কস্তার মতো একদম চেহারা। আমি আমাদের প্রণব বাবুকে জিজ্ঞেস করেছি, ওনাকে তো বেঞ্জামিন কস্তার মতো লাগতেছে। তখন প্রণববাবু লাগতেছে, এরকম লাগে ওনাকে। তো আমি অত্যন্ত আনন্দিত, ওনার নাম বারবার শুনেছি, কতবার শুনেছি, কিন্তু আজকে সামনে দেখে আমি তাকে অত্যন্ত ধন্যবাদ, অভিনন্দন এবং আশীর্বাদ জানাচ্ছি। পরিশেষে আমার বলার কিছু আর নাই, তবে এটাই বলবো, আজকের সম্বোধনা আমি বইটা উল্টে চিন্তা করতেছি, এত ব্যস্ততার মাঝে কনকবাবু কিভাবে বারবার এই বইগুলো বিভিন্ন লেখকের বই লেখাগুলো সম্পাদনা করে বই আকারে প্রকাশ করতেছেন। আমি কনকবাবুকে ধন্যবাদ দেব না, অভিনন্দন জানাবো না, আমি তাকে আশীর্বাদ করতেছি তিনি যেন আরো সমাজকে, জাতিকে দিতে পারেন, সেই আশীর্বাদ তাকে করতেছি। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানের যারা সম্পৃক্ত, যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে কনকবাবু, আমাদের
যুগ্ম মহাশয় দেবপ্রিয় বাবু, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, আশীর্বাদ জানাচ্ছি। আপনারা আরও এবং খনকবাবুকে আশীর্বাদ করে বলতেছি, আপনি আরও সমাজকে দিয়ে যাবেন, রাষ্ট্রকে দিয়ে যাবেন, জাতিকে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আশীর্বাদ। এবং কোভিড-19 যে আরও মারাত্মক একটা ভিন্ন প্রকৃতির বাংলাদেশে নাকি ঢুকেছে, অতএব সাবধান এবং সতর্ক থাকবেন, বেঁচে থাকতে হবে প্রথম। এবং আরেকটা কথা এখানে আমি উল্লেখ করতে, যদিও আজকের সেই অনুষ্ঠান নয়, আমাদের ২৮তম সংঘনায়ক মহামান্য শুদ্ধ মহাতার মরদেহ এবং বর্তমানে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আছে, রক্ষিত আছে। তা আমরা এখনও এই অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারে সিদ্ধান্তে যেতে পারিনি। আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, এখানে এই যে সহসভাপতি সবাই আছেন। তা আমাদের ১লা জানুয়ারি আমাদের দুটি কমিটির মিটিং আছে। তো মিটিংয়ে আমরা হয়তো এই যে আগামী ২০২১ সালে হয়তো আমরা অন্ত্যেষ্টিক্রিয়া যেতে পারি। যদিও বা আমরা এখান যদি অন্ত্যেষ্টিক্রিয়া মার্চ এপ্রিলে করতে চাই, সেটা এই সম্ভব নয়, ডিউ টু করোনা ভাইরাস, এবং সরকারও তা দেবে না, অনুমতি দেবে না। আমরা যেহেতু মহামান্য ২৮তম সংঘনায়ক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সেই জন্য আমরা জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে অনুষ্ঠানটা আমরা করতে চাই। যেহেতু এখানে সারা বিশ্বে সমস্ত ফ্লাইট বন্ধ, কতদিন বন্ধ থাকে তার কোনো ঠিক নেই। এশিয়ার সমস্ত ফ্লাইটগুলো বাংলাদেশের সাথে সমস্ত কিছু বন্ধ, সেহেতু আমরা মার্চ এপ্রিলের মধ্যে করতে পারবো কিনা জানি না। তবে আগামী বছর নভেম্বর ডিসেম্বরে সমস্ত প্রচার সংঘের সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা চিন্তা ভাবনা করতেছেন, হয়তো আমরা সেই দিকেই নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠানটা, শেষকৃত্য অনুষ্ঠানটা করতে পারবো বলে আশা করি। বিশেষ আর কি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, জগতের সকল প্রাণী সুখী হোক।